খালামণি, দেখে যাও, তোমার ছেলের বউ এসেছে। প্রীতির পা যেন এক জায়গায় আটকে যায়। চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে যায়। মাথাটা ঘুরে যায় হালকা। কে বলল এটা? কার বউ? সে তো এখানে প্রথমবার এসেছে। সামনের মেয়েটা কে? কেনই বা তাকে এভাবে বলছে? প্রীতি এদিক ওদিক তাকায়। কোথাও কোনো ভুল হচ্ছে। কেউ এসে বলবে, আরে না না, ভুল বুঝে ফেলেছ। কিন্তু না, তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি, যার বয়স হবে হয়তো 20-21, পরনে হালকা গোলাপি সালোয়ার কামিজ, মুখে হাসি। প্রীতি একটু ঘাবড়ে গিয়ে বলে, আপনি আমাকে বললেন বউ? কি বলছেন আপনি? কোনো উত্তর দেয় না মেয়েটি, বরং খপ করে প্রীতির হাত ধরে তাকে ভিতরে ড্রয়িং রুমে টেনে নিয়ে যায়। সেখানে এসে তাকে নরম সোফার উপর বসিয়ে দেয়। প্রীতির চোখ ততক্ষণে খোলা হয়ে আসছে। চারপাশটা যেন অপরিচিত এক মঞ্চ, আর সে সেখানে ভুল করে উঠে পড়া কোনো দর্শক। মেয়েটা মুহূর্তেই চিৎকার করে উঠে বলে, তাড়াতাড়ি আসো সবাই, খালামণি, তোমার বৌমা এসেছে। তার স্বর যেন বাড়ির চারদিক কাঁপিয়ে তোলে। রান্নাঘর থেকে আওয়াজ আসে, চায়ের কাপের খটাস খটাস শব্দ, গ্যাসের চুলায় ফুটতে থাকা দুধের গর্জন মিলিয়ে এক অদ্ভুত উত্তেজনার আবহ তৈরি হয়। একটু পরেই রান্নাঘরের ভেতর থেকে বের হয়ে আসেন এক ভদ্র মহিলা। হালকা প্রিন্টের সুতি শাড়ি পরা, মুখে ক্লান্তির ছাপ, চোখে একরাশ অবাক ভাব। কি শুরু করেছিস আলিশা? আর এভাবে চিৎকার চেঁচামেচি? কথা শেষ করতে পারেন না, কারণ সোফায় বসে থাকা মেয়েটিকে দেখেই থেমে যান। সামনের সোফায় বসে থাকা মেয়েটিকে দেখে তার চোখ স্থির হয়ে যায়। চেহারায় বিস্ময়। মেয়েটি লম্বা খোলা চুল ঘাড়ের উপর ঝুলে আছে, চিকন নাক, পাতলা ঠোঁট, চোখে বিস্ময়। নাজমা বেগম কিছুক্ষণ তাকিয়ে থাকেন। তার চোখে ধীরে ধীরে অনেকগুলো ভাবনার আনাগোনা। এই মেয়েটি কে? এখানে কি করছে? আর আলিশা কেন তাকে বউ বলে ডেকেছে? প্রীতি তখনও কিছু বলতে পারে না। তার ঠোঁট শুকিয়ে আসছে, হৃদয় স্পন্দন দ্রুত হচ্ছে। তার বুকের ভেতর অজানা আশঙ্কা আর অচেনা কোনো আবেগ একসঙ্গে মাথা চাড়া দিচ্ছে। নাজমা বেগম ধীরে ধীরে বলেন, কে তুমি? এই মেয়েটাকে কোথা থেকে আনলে আলিশা? আলিশা দুষ্টু হাসি দিয়ে বলে, খালামণি, বললাম না, এ তোমার বৌমা, দেখো, শাড়ি পরে একদম বউ সেজে এসেছে। কি, আমার বৌমা? নাজমা বেগমের মুখে বিস্ময়। তিনি এক পা সামনে এগিয়ে এসে বলেন, এভাবে কেমন মজা করিস? প্রীতির তখন মাথার মধ্যে বাজ পড়ে, মুখ একেবারে কালো হয়ে যায়। এ কথার কোনো মানে হয়? এ বাড়ির বউ সে? কখন? কিভাবে? সে দ্রুত উঠে দাঁড়ায়, গলার স্বর কঠিন হয়। আপনারা ভুল বুঝছেন। আমরা এই 3 তলায় মাত্র 2 দিন হলো উঠেছি ভাড়া নিয়ে। আমার আম্মু আপনার কাছেই চাবিটা দিয়ে গিয়েছেন। নাজমা বেগমের মনে পড়ে, সকালে 3 তলার এক ভদ্র মহিলা এসেছিলেন, চাবি দিয়ে গেছিল। ওনার মেয়ে প্রীতি আসলে যেন দিয়ে দিই। নাজমা বেগম নিজের কপালে চাপড় মারেন। তুই প্রীতি? আমি তো একেবারেই ভুলে গেছি। দাঁড়া মা, চাবিটা তো আনে। সায়ন, টেবিলের উপর থেকে চাবিটা নিয়ে আয় তো। ঘরের এক কোণ থেকে ভেসে আসে এক যুবকের গলা। আসছি। তার গলায় ক্লান্তি আর হালকা বিরক্তি। প্রীতি ততক্ষণে দাঁড়িয়ে পড়ে, তার মুখে একরাশ অস্বস্তি, চোখে অচেনা আতঙ্ক। সে বুঝে উঠতে পারছে না এই বাড়িতে সে এসেছিল এক স্বাভাবিক নিয়মে, ভাড়াটে হিসেবে, কিন্তু এই পরিবার, এই মেয়েটা আর কে জানে কে কে তাকে ভিন্ন এক পরিচয়ের ফ্রেমে ঢুকিয়ে দিতে চাইছে। ঘরের ভেতর থেকে ছেলেটা বেরিয়ে আসে, হাতে চাবি, মুখে একরাশ গাম্ভীর্য, সাদা টি শার্ট আর ট্রাউজার পরা, চুলগুলো এলোমেলো, চোখে মুখে ক্লান্তি। সে ধীর পায়ে এগিয়ে আসে ড্রয়িং রুমের দিকে, কিন্তু সোফায় বসে থাকা মেয়েটিকে দেখে হঠাৎ থেমে যায়। প্রীতির চোখ বিস্ময়ে বড় হয়ে যায়, ঠোঁট কাঁপে, মনে হয় কিছু একটা বলতে চাইছে, কিন্তু গলার স্বর আটকে যায়। এই ছেলেটা এখানে, এই বাড়িতে, কিভাবে? অন্যদিকে সায়নও থমকে দাঁড়ায়, চোখে এক মুহূর্তের জন্য বিস্ময় খেলে যায়, কিন্তু সে খুব দ্রুত নিজেকে সামলে নেয়। ঠোঁট শক্ত করে, মুখে কোনো অভিব্যক্তি না এনে সে সরাসরি নাজমা বেগমের দিকে এগিয়ে যায়। চাবি। কণ্ঠ স্বাভাবিক, কিন্তু ভিতরে জমে থাকা রাগের আগুন জ্বলছে। নাজমা বেগম চাবি হাতে নেন, অথচ পুরো সময়টা সায়ন তাকিয়ে থাকে প্রীতির দিকে, চোখে স্পষ্ট রাগ আর অব্যক্ত কথার বোঝা। প্রীতি টের পায় সেই দৃষ্টি, বুকের ভেতর কেমন ধক করে ওঠে, তার গলা শুকিয়ে যায়। সে ঠোঁট খামড়ে নিজেকে সামলায়, চোখ নামিয়ে নেয়,
সায়নের চোখ থেকে। তার মাথায় চিন্তা উঠছে, সায়ন এই বাড়িতে কি করছে? সে কি এখানে থাকে? তাহলে কি এই বাড়ির ছেলেই? সে বুঝে উঠতে পারে না কিভাবে এই বিপাকে পড়ল। নাজমা বেগম চাবি হাতে নিয়ে প্রীতির দিকে এগিয়ে দেন। ওই নাও মা, আমি সত্যি বলছি, মনে ছিল না। আরে এই আলিশা তো, হায় হায়, বৌমা বানিয়ে বসে আছে। আলিশা এবার সত্যিকারের লজ্জায় পড়ে যায়। চোখ নামিয়ে ফেলে, ঠোঁট কামড়ে ধরা হাসি গিলে ফেলে ভিতরে। সরি, তুমি তো এত সুন্দর, দেখি মনে হলো কারো ঘরের লক্ষ্মী বউ, তাই আর। প্রীতি হাতে নেয় চাবিটা, কিছু বলে না। তারপর এক মুহূর্তের জন্য সায়নের চোখের দিকে তাকায়, কিন্তু এবার সায়ন চোখ ঘুরিয়ে নেয়। প্রীতি চুপচাপ ঘুরে দাঁড়ায়, কিছু না বলে পায়ের আওয়াজ তুলে ধীরে ধীরে চলে যায় সিঁড়ির দিকে। প্রীতির হাতে চাবিটা ধরা, কিন্তু মাথার ভেতর নানা প্রশ্নের ঝড়। এই ছেলে এখানে কেন? ঠিক এই বাড়িতেই দেখা, তাও এমন অপ্রস্তুত অবস্থায়। কি হবে এখন? সে সিঁড়ি বেয়ে উঠে, কিন্তু প্রতিটি ধাপে তার বুকের ভেতর কাঁপে। প্রীতি চলে গেলে ড্রয়িং রুমে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে আসে। তারপরে নাজমা বেগম মুখে হাত ঠেকিয়ে বলে ওঠেন, মেয়েটা শরম পেয়েছে রে, এইভাবে কাউকে হুট করে বোমা বললে তো ঘাবড়ে যাবে। আলিশা চোখ গুটিয়ে ঠোঁট ফুলিয়ে বলল, আমি কি জানি, ভাইয়া তো গতকালই বলল হুট করে একদিন বিয়ে করে বউ নিয়ে আসবে। আমি ভাবলাম বুঝি সত্যি এসেছে। নাজমা এবার দীর্ঘশ্বাস ছাড়েন। হ্যাঁ, বলিস ঠিক, কিন্তু তোরা তো এইসব কথা সিরিয়াসলি নেস না। ও তো কথা ছলেই বলেছে, বিয়ের বয়স হয়েছে, সেটা তো বুঝিয়েছিলাম, কিন্তু কে শুনে কার কথা? এই ছেলেকে নিয়ে আর পারি না আমি। আলিশা হেসে ফেলে। তবে খালামণি, মেয়েটা কিন্তু সুন্দর, মুখটা কি শান্ত, চোখে কেমন একটা সরলতা আছে। আমি ছেলে মানুষ হলে তো হয়তো তাকিয়েই থাকতাম। নাজমা এবার একটু নরম গলায় বলল। তাই তো, মুখটা একেবারে মায়ের বরণ। প্রীতি 3 তলায় উঠে এলো ধীরে ধীরে। সাদা দেয়ালের করিডোর ধরে হাঁটতে হাঁটতে তার মনে হচ্ছিল এই নতুন বাসাটা এক অচেনা অধ্যায়ের শুরু। পুরো নাম প্রীতিলতা, কিন্তু সবাই ওকে প্রীতি বলেই ডাকে। নামের মতোই চঞ্চল আর প্রাণবন্ত সে। মাত্র 2 দিন আগে এই নতুন বাড়িতে উঠেছে ওরা। বাবা বদলি হয়েছেন, তাই পুরনো শহর ছেড়ে এই নতুন শহরে আসা। বাবা আব্দুল রহমান একজন ব্যাংক ম্যানেজার, মা সাইরা বেগম নরম স্বভাবের একজন গৃহিণী, আর ছোট বোন প্রিয়া ওর সব সময়ের সঙ্গী। আজ মা আর প্রিয়া বাজারে গেছে নতুন বাড়ির জন্য কিছু দরকারি জিনিস কিনতে। প্রীতি নিজের রুমে এসে পড়ল। রুমটা বেশ সুন্দর করে সাজিয়েছে সে। জানালার পাশে একটা ব্যালকনি, যেখান থেকে সামনে রোদের খেলা দেখতে দেখতে মন হালকা হয়ে যায়। বিছানায় বসে ব্যাগটা নামিয়ে রাখতেই ওর মনে পড়ল আজকের দিনের কথা। আজ ছিল ইন্টার ফার্স্ট ইয়ারে নবীনবরণ অনুষ্ঠান, আর আজই প্রথম প্রীতি কলেজে পা রেখেছে। কলেজটা নতুন হলেও প্রীতির আত্মবিশ্বাসে বিন্দুমাত্র ঘাটতি ছিল না। আর আজই সে প্রথম দেখেছে সায়নকে। মাঝারি উচ্চতা, গম্ভীর মুখে এক ধরনের নির্লিপ্ত ভাব। প্রীতি ভাবল একটু মজা নেওয়া যাক। মুচকি হেসে তখন এগিয়ে গিয়েছিল ছেলেটার দিকে। এই যে দাঁড়াও। সায়ন একটু ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে পড়ে। প্রীতি তখন চোখ টিপে বলে ওঠে, আমি তোমাদের সিনিয়র, সো আজ তোমার র্যাগ নিতে হবে। ভয় পাওয়ার কিছু নেই, শুধু একটা ছোট্ট টাস্ক দিচ্ছি। সায়নের কিছু বলার আগেই প্রীতি ওর হাত টেনে ধরে একটা ছোট রাস্তার পাশের ফুচকার দোকানে নিয়ে যায়। বিকেলের আলো তখন নরম হয়ে এসেছে, চারপাশে হালকা কোলাহল। দেখো, আমার র্যাগ সিস্টেম খুব সিম্পল। আমি 2 প্লেট ফুচকা খাবো, টাকা দেবে তুমি, ফুচকা শেষ, র্যাগ শেষ। সায়ন আর কথা বাড়ায়নি। পরে কোনো সময় ওকে ঝামেলায় পড় পরে কোন সময় ওকে ঝামেলায় পড়তে হয়, সিনিয়র বলে কথা। 2 প্লেট ফুচকা সাবার করে ফেলে। প্রীতি বলল, ঠিক আছে, র্যাগ শেষ, তুমি পাস করেছো সিনিয়র পরীক্ষায়। সায়ন দাঁড়িয়ে রইল দোকানের সামনে হতভম্ব হয়ে। কিন্তু কে জানতো, সায়ন এই বাড়িরই ছেলে। মাত্র 2 দিন আগে প্রীতির পরিবার উঠে এসেছে। যদি একটু আজ করতে পারতো তবে কি আর এমন দুঃসাহস দেখাতো? হয়তো না। এমন মজা করে র্যাগ নেওয়া দূরে থাক, সামনাসামনি কথাই বলতো না। কিন্তু যাই হোক, প্রীতি বেশ মজা পেয়েছে আজ সায়নকে একেবারে বলদের মতো ব্যবহার করে ভুলিয়ে ভালিয়ে নিজের খাওয়া ফুচকার বিলও বসিয়ে দিয়েছে। সকালে রোদটা আজ একটু বেশি কোমল, হালকা বাতাসে পর্দাটা দুলে উঠছে, আর সেই সঙ্গে রোদের সোনালি আঁচটুকু ঘরের মেঝেতে আলো ছড়িয়ে দিচ্ছে। প্রীতি আয়নায় শেষবারের মতো নিজের চুল ঠিক করে
ব্যাগটা কাঁধে ঝুলিয়ে দরজার দিকে এগোয়। চোখে হালকা কাজল আর ঠোঁটে হালকা গোলাপি রং, সাদামাটা সাজ। আজকে তার কলেজে দ্বিতীয় দিন। শহরটা এখনো তার কাছে নতুন, অচেনা, অল্প ভয় মিশানো কৌতূহলে ভরা। গেট পেরিয়ে সামনের রাস্তায় পা রাখতেই তার কানে আসে এক হালকা গলা। দাঁড়াও। প্রীতির পা থেমে যায়। সে একটু অবাক হয়ে পিছনে ঘুরে দাঁড়ায়। তার সামনে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে, হাইট একটু খাটো, গায়ে হালকা নীল টপ আর জিন্স, আর মুখ ভর্তি কৌতূহল। প্রীতি কাঁধে ঝোলানো ব্যাগটা একটু সামলে বলে। আমি? মেয়েটি হেসে মাথা নাড়ে। হ্যাঁ, আপনাকে তো চিনলাম না। প্রীতি ভ্রুকুচকে বলল। আমি রাই, এই এলাকাতেই থাকি। মেয়েটি হালকা হাসি দিয়ে পরিচয় দিল। প্রীতির মুখেও নম্র হাসি ফুটে উঠল। আমি প্রীতিলতা, তবে প্রীতি বললেই চলবে। আচ্ছা প্রীতি, তুমি কি সায়নদের বাসায় থাকো? না মানে আগে তো কোনোদিন দেখিনি তোমায় এইদিকে। হ্যাঁ, ওদের বাড়ি 3 তলায় উঠেছি কিছুদিন হলো, নতুন এখানে। ও, তাই আগে দেখিনি। প্রীতি একটু হেসে জিজ্ঞেস করলো। কেন, কিছু হয়েছে নাকি? রায় মাথা নাড়ল। না না, এমন কিছু না, এমনিই জিজ্ঞেস করলাম। রায় আবার বলল। তবে এখন কোথায় যাও? প্রীতি চোখের ইশারায় রাস্তার দিকে তাকিয়ে বলে। কলেজে যাচ্ছি। রায় তখন হেসে বলে। আরে, আমিও কলেজেই যাচ্ছি। প্রীতি তখন একটু হেসে বলে। তাহলে তো চলো, একসাথেই যাওয়া যাক। নতুন জায়গা, কারো সঙ্গে কথা বলতেও ভালো লাগে। রায় একরাশ হাসি মুখে সায় দেয়। চলো, ভালো লাগবে তোমার সঙ্গে গল্প করতে। দুজনে পাশাপাশি হাঁটা শুরু করে। গলির রোদটা দুজনের মুখে পড়ছে, আর প্রীতির মনে একটা অজানা স্বস্তি খেলে যায়। নতুন জায়গা, নতুন চেনা, আর নতুন একটা সম্পর্কের সূচনা, হয়তো বন্ধুত্বের। হালকা বাতাস চুলে খেলে যাচ্ছে, আর রাস্তার দুপাশে দোকানগুলো একে একে খুলছে। চারপাশে একরাশ জীবন, আর তার মাঝে এই দুটো নতুন মুখ। নতুন আলাপে একটুখানি রং ছড়িয়ে দিচ্ছে সকালের সেই সোনালি রোদ। কলেজের করিডোরটা পেরিয়ে ক্লাসরুমে ঢুকে প্রীতি ও রায়। বাইরে সূর্যের আলো যতটা উজ্জ্বল, ভেতরে ততটাই গুমট একটা পরিবেশ। হালকা ফ্যানের শব্দ, কয়েকটা ফিসফাস করা কণ্ঠ, আর কিছু চেয়ারের শব্দ ছাড়া তেমন কিছু শোনা যাচ্ছে না। প্রীতি ক্লাসরুমে পা রেখেই থমকে দাঁড়ায়। তার চোখ স্থির হয়ে গেছে সামনের দিকে, একটা চেয়ারে বসে থাকা ছেলেটির উপর, সায়ন। প্রীতির বুক ধকধক করে ওঠে, ঠোঁট কামড়ে ধরে সে। ওটা তো সায়ন। চুলগুলো এলোমেলো, চোখে স্পষ্ট বিরক্তি, আর ঠোঁটটাও একটু শক্ত করে চেপে রেখেছে। সায়ন এখানে কেন? সায়নের চোখে চোখ পড়তেই বুকের ভিতর ধক করে ওঠে। প্রীতির মুখ শুকিয়ে আসে। হঠাৎ করে ফ্ল্যাশব্যাকের মতো মনে পড়ে যায় সেই গত কালকের কথা। মজার ছলে সায়নকে বলেছিল সে সিনিয়র। সেই ছেলে মানুষে খেলায় সায়নকে দিয়ে ফুচকা খাওয়ানোটা যেন এখন বিশাল ভুল বলে মনে হচ্ছে, অথচ তখন কি মজাই না লেগেছিল। সায়নের সহজ সরল মুখটা, তার সেই বিস্ময় আর বিশ্বাস, সব আজ যেন ভারী হয়ে এসেছে। তার সেই বিস্ময় আর বিশ্বাস সব আজ যেন ভারী হয়ে এসে বসেছে প্রীতির বুকের উপর। প্রীতির গলাটা স্বাভাবিক রাখার চেষ্টা করে, ভেতরে সব অস্বস্তি ঠুকো ঢেকে রাখতে। কি আশ্চর্য, এই সায়ন যে তারই ক্লাসমেট, তা তখন সে বুঝতেই পারেনি, কিংবা বুঝেও বুঝতে চায়নি। তখন শুধু মজা ছিল মাথায়। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ভুলটা কত বড় ছিল। ঠাট্টাটা তখন মজার ছিল, কিন্তু এখন যে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। কি হলো, চলো বসি। রায় ধীরে বলে। প্রীতির পা যেন জমে গেছে। ওর চোখ সায়নের চোখে আটকে যায়। এদিকে সায়ন রাগী চোখে তাকিয়ে আছে প্রীতির দিকে। ওকে কিভাবে বোকা বানিয়েছে এই মেয়েটা। একই ক্লাসের কেউ তার সরলতাকে নিয়ে খেলেছে। চোখে চোখ পড়তেই প্রীতি তাড়াতাড়ি চোখ নামিয়ে নেয়। প্রীতি আর রায় ধীরে ধীরে গিয়ে এক কোণে টেবিলে বসে। প্রীতি চোরের মতো একবার চুপি চুপি সায়নের দিকেই তাকায়, কিন্তু তখনই সায়নের চোখের দৃষ্টির সাথে মিল হয়ে যায় তার চোখ। প্রীতি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেয়, মনে হচ্ছে হাতে নাতে ধরা পড়ে গেছে। অন্যদিকে রায় সায়ন দেখে মুচকি হাসে। ওর কাছে সায়ন একজন চমৎকার ছেলে। ক্লাস শেষে চারপাশে গমগম করছে, ছাত্রছাত্রীদের কোলাহল, হাসি ঠাট্টা। কিন্তু প্রীতির ভিতরে চলছে সম্পূর্ণ আলাদা এক লড়াই। সারা ক্লাস জুড়ে সায়নের উপস্থিতি ওর মনোযোগ কেড়ে নিয়েছিল। এক মুহূর্ত চোখে চোখ পড়তেই বুকটা কেঁপে উঠেছিল।
ক্লাস শেষ হতেই ব্যাগ কাঁধে তুলে রায়ের দিকে ঘুরে বলে। আমাকে যেতে হবে রাই, তুমি চলে যেও। রায় অবাক হয়ে কিছু বলতে চায়, আরে প্রীতি, শোনো তো। কিন্তু ততক্ষণে প্রীতি পেছন ঘুরে দ্রুত পা চালিয়েছে ক্লাসরুমের দরজার দিকে। কোনো কিছু বলার সুযোগ না দিয়েই চলে গেল। রায় কিছুক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে, ওর পেছন দিকে কিছু সময় তাকিয়ে থাকে। এই মেয়েটা হঠাৎ করে এমন করে চলে গেল কেন? এদিকে প্রীতি গেটের দিকে হাঁটছে দ্রুত পায়ে, মাথা নিচু করে। কাউকে দেখতে পাচ্ছে না, যেন কেউ দেখার আগেই সরে পড়তে চায়। বিশেষ করে সায়ন, সে যেন চোখে না পড়ে। কাঁধে ব্যাগ, কানে হালকা বাতাসের শব্দ, আর মনে চাপা অস্বস্তি ঢেউ। তার বুক ধুকপুক করছে। হঠাৎ সামনেই শব্দ করে এসে দাঁড়ায় একটা কালো বাইক। ব্রেক কষার সাথে সাথে প্রীতি চমকে ওঠে, চোখ বড় বড় করে তাকায় সামনে। বাইক থেকে হেলমেট খুলে তাকায় এক পরিচিত মুখ, সায়ন। ঠোঁটের কোণে তীব্র চাপা হাসি, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। সায়নের চোখে বিদ্রুপের ছায়া। ঠান্ডা গলায় বলে, আমি তোমাদের সিনিয়র। আমার র্যাক সিস্টেম খুব সিম্পল, এটাই বলেছিলে তাই না? তার চোখে মজা নয়, বরং কৌতুকার চাপা রাগ মিলেমিশে এক অদ্ভুত চেহারা। প্রীতি নিজেকে সামলে নেয়। বুকের মধ্যে ভয় হলেও মুখে তা প্রকাশ করে না। মাথা তুলে দৃঢ় কণ্ঠে বলে, 2 প্লেট ফুচকাই তো খেয়েছি, কলিজা তো আর খাইনি। সায়নের চোখ আরো সরু হয়ে আসে। সে বাইক থেকে নামে, ধীরে ধীরে প্রীতির দিকে এগিয়ে আসে। তোমার সাহস তো কম না, আমায় বোকা বানিয়ে এখন আবার ডায়লগ মারো। তুমি নিজেকে খুব চালাক ভাবো তাই না? ক্লাসে দেখি চুপচাপ ভদ্রমের মুখোশ পরে ঘোরো, আর বাইরে এসে নাটক। প্রীতির শরীর ঠান্ডা হয়ে আসে, তার পা জমে যায়। সে 2 পা পিছিয়ে আসে। সায়ন আরেকটু এগিয়ে এসে নিচু গলায় বলে, এইখানে এখন মানুষ তেমন নেই। ধরো আমি যদি এখন তোমাকে এইখানে ফেলে দিই, কেউ জানতেও পারবে না। প্রীতির গলায় শুকিয়ে যায়। এদিক ওদিক তাকিয়ে দেখে চারপাশে এখনো লোকজন কম, কেবল দূরে 1-2 জন হাঁটছে। সে হঠাৎ চিৎকার করে ওঠে। কেউ আছেন? বাঁচান আমায়, এই ছেলে আমায় মেরে ফেলবে। সায়ন হতবাক, চোয়াল শক্ত হয়ে গেল ওর। সে তো মজা করছিল, একটু ভয় দেখাচ্ছিল মাত্র। এমন একটা প্রতিক্রিয়া ও একেবারেই আশা করেনি। হেই স্টুপিড, চুপ করো। পাগল নাকি? মজা করছিলাম আমি। কিন্তু প্রীতি থামেনি। সায়নের চোখে তীব্র রাগ। তুমি জাস্ট ড্রামা করেছো। সায়ন গর্জে ওঠে। সায়ন এগিয়ে এসে হুট করে প্রীতির মুখ চেপে ধরে। প্রীতি একটুও দেরি না করে সায়নের হাতে জোরে কামড়ে দেয়। সায়ন কেঁপে উঠে হাত সরিয়ে নেয়। পাগল নাকি? প্রীতি চিৎকার করতেই থাকলো। আশেপাশে কিছু লোক ওদের দিকে এগিয়ে আসছে দেখে সায়ন দিশেহারা হয়ে পড়ল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝে সে মুখে একটাও কথা না বলে বাইকে উঠে শটান চলে গেল। সায়ন চলে যেতে যেতে একবার ঘাড় ঘুরিয়ে তাকায়। তখনই ফিক করে হেসে দেয় প্রীতি, চোখে এক ঝলক তৃপ্তি। সায়নের সাথে ঠাট্টা মশকরা সবকিছু মিলিয়ে আজকের দিনটা বেশ মজারই কেটেছে। সে বুঝে গেছে তার ছোট্ট খুনসুটিতে সায়ন কিছুটা অপ্রস্তুত হয়েছে। হালকা হেসে মাথা নাড়ল প্রীতি, নিজেই নিজেকে বাহবা দিচ্ছে। বেশ মজাই পেলাম। একটা প্রশান্ত নিঃশ্বাস ফেলে প্রীতি রিকশায় উঠে বসে। রিকশার গতি ধীরে ধীরে এগোয়, আর শহরের কোলাহলকে পেছনে ফেলে সে এগিয়ে চলে নিজের চেনা গন্তব্যের দিকে। প্রীতির চোখে মুখে তখনও সে হাসির ছায়া। মনের ভেতরে কোথাও একটা খুনসুটি রয়ে গেছে। রিকশা থামতেই প্রীতি ভাড়া মিটিয়ে গেটের দিকে এগিয়ে যায়। চারপাশে বাতাসে গাছের পাতার দুলুনি। গেট খুলে একবার নিচে তাকায়। না, সায়ন এখনো আসেনি। প্রীতি আর দেরি করে না, এক দৌড়ে সিঁড়ি বেয়ে উঠে যায় 3 তলায়। বিকেলের মৃদু আলোটা জানালার ফাঁক গলে ঘরের ভেতরে ঢুকছে। ঘড়ির কাঁটা 4:30 ছুঁই ছুঁই করছে। প্রীতি ধীরে পা ফেলে মায়ের ঘরের সামনে এসে দাঁড়ায়। দরজাটা খানিকটা খোলা, কিন্তু ভেতরে কেউ নেই। মাথাটা একটু উকি দিয়ে দেখে নেয় খালি। প্রীতি একটু অবাক হয়, মাকে এখন থাকার কথা ঘরে। সে পেছন ফিরে হাঁটতে হাঁটতে রান্নাঘরের দিকে এগোয়। রান্নাঘরের দরজার সামনে পৌঁছে হঠাৎ থমকে যায়। ছোট্ট টেবিলটার উপর দাঁড়িয়ে আছে তার ছোট বোন প্রিয়া। বয়স মাত্র 5। লাল ফ্রকের নিচ থেকে ছোট ছোট পা দুলছে। মুখটা ঝুঁকে আছে, 2 হাতে কিছু একটা ধরে ব্যস্তভাবে কিছু করছে। প্রীতির চোখ কপালে উঠে। এই মেয়েটা টেবিলের উপর উঠে কি করছে? পেছন থেকে ভালো করে দেখা যাচ্ছে না, শুধু দেখছে প্রিয়ার ছোট্ট শরীরটা একটু ঝুঁকে আছে, যেন খুব মনোযোগ দিয়ে কিছু একটা করছে। প্রীতি ভ্রু কুঁচকে বলে ওঠে, কি করছিস প্রিয়?
প্রিয়া চমকে ওঠে। মুহূর্তেই শরীরটা কেঁপে ওঠে তার। মুখটা ঘুরিয়ে দেয় না, পেছন ফিরে তাকায় না, এমনভাবে দাঁড়িয়ে থাকে যেন শুনতেই পায়নি। প্রীতি এবার একটু উদ্বিগ্ন হয়। সে দুধাপ এগিয়ে যায়। গলার স্বর এবার একটু কড়া হয়। কিরে, কথা বলছিস না কেন? প্রিয়ার মুখটা এখন পুরোপুরি দেখা যাচ্ছে। দুই গাল দুধে মাখামাখি, হাতে ধরা একটা বড় চামচ, আর টেবিলের উপর রাখা একটা টিনের কোটো দুধের। প্রিয়া সেই দুধের গুঁড়োতে একটু পানি মিশিয়ে চামচ দিয়ে নাড়ছে, আর মাঝে মাঝে চামচটা মুখে দিচ্ছে। মুখে মাখা দুধ আর চোখে ধরা পড়ে যাওয়া অপরাধীর মতো ভয়। প্রীতি বিস্ময়ে বলে উঠে, তুই দুধ খাচ্ছিস এইভাবে লুকিয়ে? এই যে আমি এখন আম্মুকে বলে দিচ্ছি। প্রিয়া শীতল বাতাসে কাঁপতে থাকে ধরা পড়ার ভয়ে। চোখ দুটো বড় বড়, কান্না ভেজা, হাত থেকে চামচটা পড়ে পড়ে যাওয়ার উপক্রম। সে ছোট্ট কণ্ঠে মিনতির সুরে বলে ওঠে, না আপু, আম্মুকে বলো না প্লিজ, আমি তোমার সব কথা শুনবো, একদম সব। প্রীতির ঠোঁটে তখন সামান্য এক চিলতে হাসি খেলে যায়। আদরের এই দুষ্টু বোনটা চুপি চুপি এমন কত কিছু করে। কখনো চকলেট লুকিয়ে খায়, কখনো ফ্রিজ খুলে আইসক্রিমের এক চামচ তুলে নেয়, আজ আবার দুধ। প্রীতি একটু নরম গলায় জিজ্ঞেস করে। তুই শুনবি আমার সব কথা? প্রিয়া তৎক্ষণাৎ মাথা নাড়ে। হ্যাঁ, কথা দিচ্ছি। প্রীতি কৌটো থেকে এক চামচ খায়। প্রিয় মুখ ফুলিয়ে বলে, এখন যে তুমি খাচ্ছ, চুপ কর, আম্মু কই? নিচের বাসায় গেছে। চল মুখটা ধুয়ে দিই, এরপর আর এমন করলে আম্মুকে বলে দেব। প্রিয়া তখন হাসি মুখে মাথা নাড়ে। আর লুকিয়ে খাবো না। প্রীতি হাসে প্রিয়র এমন কাণ্ড দেখে। পরদিন নিশুতি দুপুরে রোদের গরম একটু কমে আসতেই কলেজের মাঠে একটা হালকা বাতাস বইছিল। গাছের ছায়ায় ছায়ায় দুলছিল পাথারা। আর ঠিক সে ছায়ার নিচে মাঠের এক কোণার বেঞ্চে বসেছিল প্রীতি আর রায়। ক্লাস শেষে দুই বান্ধবী একটু শান্তি খুঁজে বসেছে এই চেনা জায়গায়, যেখানে অনেক গল্প জমে আছে, অনেক হাসির স্মৃতি। প্রীতি প্রথম দিন থেকে গতকালকে সব ঘটনা বলে রায়কে। প্রীতি একটু গম্ভীর মুখে বসেছিল, আর রায় একটানে হেসেই চলেছে। হাসছিস কেন এত? মুখ ভেঙচিয়ে বলে প্রীতি। তুই ভাব, ছেলেটা তোকে সিনিয়র ভেবে রীতিমতো দাদাগিরি সহ্য করলো, আর শেষে তোরা ক্লাসমেট। তারপর আবার ওদের বাসায় পুরাই সিনেমার মতো দৃশ্য। রাই হেসেই চলে। থামবি তুই? আর একটু হাসলে কিন্তু সত্যি জাপটে ধরবো। প্রীতি গম্ভীর মুখে বলে। রায় কাজ ঝাঁকিয়ে বলে, আচ্ছা আচ্ছা থামলাম, কিন্তু কি করেছিস রে তুই? কাল সায়নকে যেভাবে কথা বললি, আমাকে বাঁচান, আর তার মুখের সেই এক্সপ্রেশনটা আমি ভাবতেই পারছি না। প্রীতি এবার একটু লজ্জা পেয়েও হাসলো। আমি তো ইচ্ছে করেই করেছিলাম, দেখতেই চেয়েছিলাম কতটা স্থির থাকে সায়ন। আর তাতে যে পুরোই গুবলেট, মুখ শুকিয়ে গেল ছেলেটার। প্রীতি এবার একটু গম্ভীর হয়ে গেল। চুপচাপ কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল, তারপর বলল। তুই সায়নকে কিভাবে চিনিস? রায় চোখ বড় বড় করে বলল, আমি আমি সায়নকে ক্লাস 9 থেকে চিনি, তখন থেকেই তো একই স্কুলে পড়তাম। প্রীতি হেসে মাথা নাড়ল। এদিকে রায় চোখ তুলে মাঠের অপর পাশে তাকালো। সেখানে কিছু ছেলে জড়ো হয়ে হাসাহাসি করছে। তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে সায়ন। জিন্স আর সাদা টি শার্টে ছেলেটা সবসময় একটা প্রশান্ত ও নিশ্চিন্ত ভাব নিয়ে ঘোরে। রায় একটু নড়েচড়ে বসে বলল। আমি সায়নকে ডাকি? প্রীতির চোখ বড় হয়ে গেল। তুই পাগল, কেন ডাকবি? রায় গম্ভীর মুখে বলল। এইভাবে আর কতদিন রে লুকোচুরি খেলবি? আমরা তো এক ক্লাসেই পড়ি, প্রতিদিন দেখা হবে, এটা কতদিন চলবে বল? প্রীতি চুপ করে যায়। রায়ের কথায় যুক্তি আছে। একদিন না একদিন তো সামনাসামনি কথা বলতেই হবে। সে নিচু গলায় বলে। তুই ডাকলে আমি কিছু বলবো না, কিন্তু চুপচাপ থাকবো। রায় চোখ টিপে বলে। ডারপোক কোথাকার। প্রীতি চোখ বড় বড় করে তাকায়। রাগের অভিনয় করে বলে। বাই। রায় তখনই হাত তুলে সায়নকে ডাক দেয়। এই সায়ন, এদিকে আয় তো। সায়ন একটু দূরে বন্ধুদের মাঝে দাঁড়িয়েছিল। হঠাৎ ডাক পেয়ে সে রায়ের দিকে তাকায়। রায় তার দিকে হাত তুলে ইশারা করে ডাকে। সায়নের চোখ তখনই পড়ে পাশেই বসে থাকা প্রীতির দিকে। মুহূর্তেই তার ভ্রু কুঁচকে ওঠে। এই মেয়ে, এই বেয়াদবটা এখানে কি করছে? প্রীতির দিকে একবার কটমট করে তাকিয়ে বলে। তুই ওই বেয়াদব মেয়েটার সাথে ঘুরিস রাই?
রায় চোখ কুঁচকে তাকায়। সায়ন, এভাবে বলছিস কেন? প্রীতির মুখ ততক্ষণে লাল হয়ে গেছে রাগে, কিন্তু ঠোঁট কামড়ে রাগ চেপে রাখে। চোখ বড় করে সায়নের দিকে তাকিয়ে বলে। আমি বেয়াদব? রায় তড়িঘড়ি করে বলে। দেখ, তোরা ঝগড়া করিস না। আমরা সবাই একই ক্লাসে পড়ি, প্রতিদিন দেখা হবে, একসাথে ক্লাস করতে হবে। এভাবে টানাপোড়েনে থাকলে কেমন হবে বল তো? বল না। সায়ন গলা নামিয়ে বলে। আমি ঝগড়া করতে আসিনি। রায় একটু হেসে বলে। এইবার হাত মেলাও তোমরা। প্রীতি চোখ তুলে তাকায় সায়নের দিকে। সায়নের চোখেও একটু নরম ভাব। প্রীতি ধীরে হাতে হাত বাড়ায়। সায়ন অনিচ্ছা সত্ত্বেও হাত মেলায়। রায় খুশি হয়ে বলে। এই তো ঠিক আছে, এবার চলো। ক্লাস শেষ হতেই রায়ের ফোন ভিজে ওঠে। বাড়ি থেকে কল এসেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। ঠিক আছে, সাবধানে যাস। রায় ব্যস্ত পায়ে কলেজ গেটের বাইরে চলে যায়। রাস্তায় হাঁটতে হাঁটতে প্রীতি বারবার আকাশের দিকে তাকাচ্ছিল। মেঘ গাঢ় হচ্ছে, হালকা বাতাসে ভেজা গন্ধ, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। তার ঠোঁটে হালকা হাসি। আজকে ওর ইচ্ছে বৃষ্টিতে ভিজবে, ছাদে দাঁড়িয়ে হাত ছড়িয়ে মেঘের নিচে দাঁড়াবে। সে পুরনো দিনের মতো। শহুরে জীবনে একটু স্বস্তি এনে দেয় এমন মুহূর্ত। একটা খালি রিক্সা দেখে দৌড়ে এগিয়ে গেল প্রীতি। রিক্সার কাছে গিয়ে হালকা হেসে বলে। মামা চলুন। ঠিক তখন পাশে দাঁড়িয়ে থাকা এক লোক ফোনে কথা বলছিল। কণ্ঠ শুনে সে ঘাড় ঘুরিয়ে তাকালো। চোখ আটকে গেল প্রীতির মুখে। আপনি আমার সিটে বসেছেন। চোখে খানিক বিরক্তি। প্রীতি একটু অবাক হয়ে তাকায় পাশের লোকটার দিকে। সে ফোনে কথা বলতে বলতেই রিক্সার পাশে দাঁড়িয়েছিল। প্রীতি ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। আপনার সিটে? আপনি তো সিটে বসেননি, দাঁড়িয়ে ফোনে গল্প করছিলেন। ছেলেটা বিরক্ত হয়ে বলে। আমি তো রিক্সা ধরেছিলাম, আমি আগে এসছি। রিক্সা ধরেছেন মানে? রিক্সার কান ধরেছিলেন নাকি? প্রীতি ঠোঁট টিপে হাসে। বাবু, আপনারা মিল কইরা নেন, বৃষ্টি নামলে তো দুইজনই ভিজবেন। নিয়ম তো আগে আসলে আগে পাওয়া। আমি আগে রিক্সার পাশে দাঁড়িয়েছে। দাঁড়ানো আর বসা এক জিনিস না মিস্টার। আপনি সিটে বসেননি মানে আপনি পেনাল্টিতে আছেন। প্রীতি চোখ টিপে বলে। লোকটা বিরক্ত হয়ে বলল। এটা কোনো খেলা না। আমার জন্য খেলাই তো। বৃষ্টি নামলে বাড়ি গিয়ে ভিজবো, সেই আনন্দ আপনি বুঝবেন না। ছেলেটা একটু বিরক্ত হয়ে বলে। এটা কোনো যুক্তি হলো? আপনি এখন আমার সময় নষ্ট করছেন। বৃষ্টি নামার আগেই বাড়ি পৌঁছাতে হবে আমায়, না হলে তো ভিজতে পারবো না। আপনি তো শুধু দাঁড়িয়ে ফোনে গল্প করছেন। এই মেয়েটা বৃষ্টিতে ভিজবে বলে এত তাড়াহুড়ো করছে। চোখ কুঁচকে তাকায় তার দিকে। মনে মনে ভাবে বৃষ্টিতে ভিজবে এটাও আবার ইম্পর্ট্যান্ট কাজ নাকি। লোকটা এবার হালকা রাগে বলে। আপনি তো ভয়ঙ্কর বাচাল মেয়ে। প্রীতি কাজ ঝাঁকিয়ে বলে। আর আপনি বিরক্তিকর টাইপ। মামা চালান। রিক্সা চলা শুরু করে। ছেলেটা পেছনে দাঁড়িয়ে ফিসফিস করে। বিরক্তিকর। আকাশ ধুয়ে মুছে এক নতুন সাজে নিজেকে মেলে ধরেছে। গাছের পাতায় রোদের ঝিকিমিকি। একটানা ঝরেছে বৃষ্টি। সেই ঝিরিঝিরে শব্দে এখন বৃষ্টি থেমেছে। চারপাশে রোদের উজ্জ্বলতা। ছাদের কর্নারগুলোতে জমে থাকা জল কাচের মতো ঝকঝক করছে। পাখিরা ডাকছে। গাছে গাছে জলবিন্দু ঝরছে। আর বাতাসে ভেসে বেড়াচ্ছে ভেজা মাটির ঘ্রাণ। প্রীতি তার কাপড়ের বালতি হাতে ছাদে উঠে আসে। ছাদে উঠে চারপাশে তাকিয়ে নেয় সে। সূর্যের আলোয় কাপড়গুলো ভালোই শুকাবে। প্রীতি ধীরে ধীরে এগিয়ে যায় ছাদের এক কোণে, যেখানে দড়ি টানানো আছে। একটা একটা করে কাপড় ঝুলাতে শুরু করে। হঠাৎ করেই তার চুলে টান পড়ে। চমকে উঠে মাথা ঘুরিয়ে পিছনে তাকায় প্রীতি, চোখ মুখ শক্ত করে। সায়ন। বিরক্তি মেশানো স্বরে বলে ওঠে প্রীতি। পিছনে দাঁড়িয়ে থাকা সায়ন হাসছে। চোখে তার সেই চিরচেনা, চোখে মুখে চঞ্চলতা, দুষ্টুমি যেন মুখ থেকে ঝরে পড়ছে। লম্বা গড়ন, পরনে টি শার্ট আর ট্র্যাক প্যান্ট, চুলগুলো একটু এলোমেলো। বিশ্বাস কর, আমি আসলে ভাবছিলাম সাদা ভূত। ওই রৌদ্রে কেউ এমন ধবধবে সাদা জামা পরে ছাদে আসে? চেক করার জন্য চুল টেনেছি। ওই যে বৃষ্টির পর ছাদে একা ধবধবে সাদা জামা। বুঝতেই পারছিস, ভৌতিক পরিস্থিতি। আমাকে দেখে কি তোর ভূত মনে হয়? প্রীতির রাগে গড়গড় করতে করতে বালতির পানি তুলে দেয় সায়নের দিকে। কিন্তু পানি সায়নের গায়ে না পড়ে সোজা গিয়ে লাগে সায়নের পিছনে দাঁড়িয়ে থাকা এক লোকের গায়ে। সায়ন সরে যাওয়ার জন্য পানি গিয়ে পড়ে সে লোকটার উপর। সামনের পুরুষটার গাঢ় নীল শার্টে ভিজে গেছে।
তার চোখে বিরক্তি, ঠোঁটে একরাশ অসন্তোষ। সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে প্রীতির চোখ বিস্ফোরিত হয়ে যায়। এই লোকটাই তো আজ সকালে যার সাথে রিকশায় ঝগড়া হয়েছিল, কাটাকাটি হয়েছিল, কে আগে উঠবে তাই নিয়ে। তখন লোকটার মুখে ছিল একই রকম বিরক্তি। এখন আবার এমন অদ্ভুত অবস্থায় তাকে সামনে পেয়ে প্রীতি বাকরুদ্ধ। পাশ থেকে সায়ন খুঁটিয়ে দেখে হেসে বলে। ভাই তুমি তো পুরো ভিজে গেছো। প্রীতি অবাক হয়ে সায়নের দিকে তাকায়। ভাই, নির্জন কিছু বলে না, ভেজা শার্টটা একবার তাকায়। তার ঠোঁট থেকে একটা বিরক্তি মাখা শব্দই বের হয়। তুমি কি সবসময় এভাবে পরিচয় করাও? আগে রিক্সায়, এখন ছাদে। ননসেন্স। নির্জন ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়, আর কোনো কথা না বলে, কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে ছাদ থেকে নামতে শুরু করে। প্রীতির আগে বলে। তোর ভাই আজ তো একটা খারাপ। আজ সকালে আমার সাথে রিক্সায় ঝগড়া করেছিল, এখন আবার ননসেন্স বলছে। সায়ন চোখ গোল করে বলে। মানে আজ সকালে তো ঝগড়া, এখন আবার গায়ে পানি? তুই তো পাক্কা ছায়াছবির নায়িকা হয়ে উঠছিস রে। প্রীতি কটমট করে তাকায় সায়নের দিকে। দুই ভাই এক জাত। প্রীতি কিছু বলে না, সে দ্রুত পায়ে নিচে নেমে আসে। ভিজা সিঁড়ির ধাপ পেরিয়ে যখন নিচে পৌঁছায়, তখন তার ভ্রু দুটো কুঁচকে আছে, ঠোঁট শক্ত করে চেপে রেখেছে, মনে মনে গজগজ করতে থাকে। দুনিয়ায় কি ছেলেদের এতই অভাব যে সব কাণ্ড করতে গিয়ে এই বাড়ির ছেলেদের সাথেই বারবার দেখা হয়ে যায়? এই বাড়িতে উঠে আসাটাই সবচেয়ে বড় ভুল ছিল আমার জীবনে। এই বাড়ির ছেলেদের আচরণ যেন অন্য গ্রহ থেকে আসা। সায়ন তো পুরাই পাগল। তার উপর এই সায়নের ভাইটা, সে তো সরাসরি ননসেন্স বলে দিল। বেটা খবিশ, নিজেকে বুঝি রাজা মনে করে। আমি কি ইচ্ছে করে বানিয়ে ফেলেছি? কে জানতো সায়ন শেষ মুহূর্তে সরে যাবে? আর যাকে পড়ে গেছে সে তো রোবট না। একটু রিয়াকশন, একটু হিউম্যান সেন্স। নাকি শুধু টাই স্যুট পরে মানুষ হওয়া যায় না? হ্যান্ডসাম হলেই কি মানুষকে অপমান করার লাইসেন্স পায়? আর সায়ন, ওকে আমি ছাড়বো না। সব দোষের মূল ওই। আর কি বলো, তুমি কি সব সময় এমন পরিচয় করাও? এই কথা বলে বলে কোনো ভদ্রলোক যেন আমি রোজ রোজ লোকজনকে পানি দিয়ে গোসল করিয়ে পরিচয় শুরু করি? প্রীতি আবার হাঁটতে শুরু করে। পা টিপে টিপে ঘরে ঢুকেই জুতা ছুঁড়ে ফেলে। একটা টান দিয়ে পর্দা সরায়। বাইরের রোদ চোখে পড়ে, কিন্তু তার মনের ভেতরটা তখনও ঘোর অন্ধকারে ডুবে আছে। একটা দিন ভালো যায় না আমার। সকালে রিক্সা ঝগড়া, এখন পানি কাণ্ড, তার উপর এই আহম্মকটা। কথা বলতে বলতে আয়নার সামনে দাঁড়ায়। চুলগুলো এলোমেলো, চোখে রাগ আর ক্লান্তির ছাপ। আমি কি এতটাই বাজে মানুষ? লোকটা কি ভাবছে এখন আমাকে নিয়ে? হুম, ভাবুক, আমার কি? আমার কোনো দোষ নেই। প্রীতি এক ঝটকায় মুখ ফিরিয়ে নেয়। বেটা খবিস, একদিন তুই বুঝবি কে ননসেন্স আর কে সেন্সিবল। ওই দিন কিন্তু আমি হাসবো, খুব হাসবো। নির্জন ঘরে ফিরে আসে। দরজার কপাটটা ধীরে ধীরে খুলে পড়ে। বাইরে তখন সন্ধ্যা নেমে এসেছে প্রায়। মৃদু বাতাসে জানালার পর্দা সরে গিয়ে টিমটিমে আলো ঘরে ছায়া ফেলছে। নির্জনের গায়ে তখনও ভেজা শার্ট। পা টিপে টিপে সে ঘরে ঢুকে। তার চোখে ক্লান্তি, ঠোঁট দুটো চাপা, আর মুখে বিরক্তির ছায়া। নাজমা বেগম তখন ডাইনিং রুমে বসে চায়ের কাপ হাতে কিছু ভাবছিলেন। নির্জনের সাথে সাথে কাপড় চোখে পড়তেই চোখ কুঁচকে তাকালেন। এভাবে ভিজেছিস কেন নির্জন? নির্জন কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে যায়। পায়ের শব্দগুলো সিঁড়িতে ভারী হয়ে বাজে। নাজমা বেগম চমকে ওঠেন। ছেলে এমন চুপচাপ কেন? একটু আগেও তো একদম স্বাভাবিক ছিল, হাসছিল। এখন হঠাৎ কি হলো? তার চুপ থাকা দেখে নাজমা বেগমের কপালে চিন্তার ভাঁজ পড়ে। তিনি দাঁড়িয়ে থাকেন অনেকক্ষণ। দেয়ালে ঝুলে থাকা ঘড়ির কাঁটা একবার টিক করে শব্দ করে ওঠে। এমন সময় সায়ন গুনগুন করতে করতে ঘরে ঢোকে। নাজমা বেগম তাকে দেখে ডাক দেন। সায়ন, সায়ন থেমে যায়। বলো ছোট মা। তুই কোথায় যাচ্ছিস? তোর সাথে নির্জুম ছিল? ছিল তো, একসাথে ছাদে ছিলাম। নাজমা বেগম চোখ কুঁচকে বলল। তাহলে বল তো, ওর শার্ট এত ভিজে গেছে কেন? বাইরে তো এখন বৃষ্টি হয়নি। সায়ন চোখ কুঁচকে একটু হেসে নেয়। তোমার ছেলের উপর পানি পড়া পড়েছে। নাজমা বেগম বিস্ময়ে চোখ বড় করে তাকান। পানি পড়ার পড়েছে? কি সব বলছিস তুই? সায়ন মুখে দুষ্টু হাসি টেনে বলে। তুমি বুঝবে না ছোট মা। বলেই সে কাজ জাকিয়ে হেসে হেসে সিঁড়ির দিকে পা বাড়ায়। নাজমা বেগম কিছুক্ষণ তাকিয়ে তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে ওঠেন। হাঁটার গতি মন্থর, কিন্তু মনের ভেতর চিন্তার তোড়ে হাঁপিয়ে উঠেছেন তিনি।
শরীরের চেয়ে মনটাই বেশি ভারী হয়ে উঠেছে আজকাল। বয়সের কারণে এখন আর নিজের জন্য কিছু ভাবেন না, কিন্তু ছেলে মেয়েদের নিয়ে উৎকণ্ঠা যেন তার ছায়ার মতো সর্বক্ষণ ঘিরে থাকে। ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, কেউ আর ছোট নেই, কিন্তু একজন মা যতদিন বাঁচে ততদিন সন্তানের ভবিষ্যৎ নিয়েই ভাবেন। নির্জনের কথা ভাবলেই তার বুকের ভেতরটা চিনচিন করে ওঠে। এই ছেলেটা সারাক্ষণ চুপচাপ থাকে, নিজের মনে থাকে, কাজ করে, দায়িত্ব নেয়, কিন্তু নিজের জীবনের দিকে একবারও ফিরে তাকায় না। বয়স তো তারও হচ্ছে, সংসার পাতা, একটা স্থির জীবনের প্রয়োজন, এই কথাগুলো যেন আজকাল আরো বেশি করে তার মনে বাসা বাঁধে। করিডোর পেরিয়ে তিনি ডান দিকে দরজার সামনে এসে দাঁড়ালেন। দরজা বন্ধ, কিন্তু ভিতরে আলো জ্বলছে। তিনি একবার গভীর শ্বাস নিয়ে হালকা করে দরজায় টোকা দিলেন। ভিতর থেকে আসা হালকা শব্দেই বোঝা গেল কেউ কাপড় চোপড় গোছাচ্ছে। এক মুহূর্ত পর নির্জনের গলা ভেসে এলো। আসো। নাজমা বেগম দরজা খুলে ভেতরে পা রাখলেন। নির্জন এখন অন্য একটা শার্ট গায়ে তুলেছে। আয়নার সামনে দাঁড়িয়ে গলার বোতাম লাগাচ্ছিল। মায়ের উপস্থিতি টের পেয়ে এসে ঘুরে দাঁড়ায়। কিছু বলবে আম্মা? নাজমা বেগম একটু চুপ করে থাকলেন, তারপর ধীরে ধীরে ছেলের মাথায় হাত রাখলেন। তার চোখের কোণে কেমন একরকম কুয়াশা জমে উঠল। কি যে বলবে, আবার কি যে বলবে না, সেই দ্বিধায় দোল খাচ্ছে। কবে বিয়ে করবি? আজ আছি, কাল নাও থাকতে পারি। মরার আগে একটা নাতিপুতির মুখ দেখে শান্ত থাকি। নির্জনের মুখ কঠিন হয়ে গেল। মায়ের এই মরার আগের কথাটা শুনলেই তার গা ঘিনঘিন করে ওঠে। অনেকবার নিষেধ করেছে, তবু মা এসব বলে। তোমাকে বলেছি না, আর এই মরার আগে টাইপ কথা একদম বলবে না আম্মা, প্লিজ। তুমি মরার কথা কেন বলো? আমি থাকি কার জন্য তাহলে? নির্জন ভ্রুকুচকে বলল। নাজমা বেগম মৃদু হাসলেন। ছেলের রাগী মুখটা তার খুব চেনা, কিন্তু এই রাগের পেছনে যে একরাশ ভালোবাসা, সেটা তিনি খুব ভালো জানেন। নির্জন আবার বলল, আমার বিয়ে নিয়ে এত চিন্তা না করে সিরার কথা ভাবো। আজকে একটা ফোন এসেছিল, সিরাকে দেখতে আসবে। আমার এক পরিচিত, খুব ভালো ঘরের লোক, মেয়ে দেখবে বলে আগ্রহ দেখিয়েছে, কালকে আসবে বলে জানিয়েছে। তুমি যদি বলো তাহলে আমি ওদের আসতে বলি। নাজমা বেগমের চোখে এক মুহূর্তের জন্য বিস্ময়ের ছায়া, তারপর সেই ছায়ার জায়গা নিল আনন্দের উচ্ছ্বাস। মুখটা জ্বলে উঠল একরাশ তৃপ্তিতে। এটা তো খুশির খবর রে। শিরা যদি রাজি থাকে তাহলে আমরা একটুও দেরি করব না, বল। ওদের আসতে বল। আল্লাহর রহমতে সব ঠিকঠাক হলে ভালো হবে। নির্জন মাথা নেড়ে বলে, সিরাকে তুমি বুঝিয়ে বলো, আমি ওকে জোর করব না, ওর মতটাই শেষ কথা। নাজমা বেগম ছেলের কাঁধে হাত রাখলেন। তার চোখে একরাশ প্রশান্তি। সময় চলে যায়, বয়স বাড়ে, কিন্তু মায়ের চোখে সন্তানের জন্য অপেক্ষা কখনো কমে না। আর নির্জনের মতো ছেলে পাশে থাকলে তো। নির্জনের বাড়িতে আজ সকাল থেকে একটু ব্যতিক্রম ধরনের ব্যস্ততা। এক অদ্ভুত সাজগোজের আমেজ ছড়িয়ে আছে পুরো বাড়ি জুড়ে। গাছে গাছে পানি দেয়া, জানালার পর্দা ধুয়ে নতুন করে টাঙানো, সব মিলিয়ে একটা ছোটখাটো উৎসবের প্রস্তুতি। দুপুর গড়িয়ে বিকেল নামছে ধীরে ধীরে। সূর্যের রোদটা মিঠো আভায় ঘরটাকে আলতো করে ছুঁয়ে যাচ্ছে। এমন দিনে বিয়ের পাত্রপক্ষ আসার একটা আলাদা অনুভূতি কাজ করে, বিশেষ করে একজন মায়ের মনে। নাজমা বেগমের মনে সে অনুভূতির সঙ্গে মিশে আছে দায়িত্ব, গর্ব আর একটুখানি উৎকণ্ঠাও। আজ তার একমাত্র মেয়ে সিরাকে পাত্রপক্ষ দেখতে আসবে। সিরা দেখতে যেমন সুন্দর, তেমনই শান্ত, ভদ্র। গত 1 বছর ধরেই বেশ কয়েকজন পাত্রপক্ষ এসেছিল, কিন্তু মনের মতো কেউ মেলেনি। এই ছেলেটির কথা শুনেই নাজমার মনে কিছুটা আশার আলো জেগেছে। নাজমা বেগম এখন রান্নাঘরে ব্যস্ত। শুধু তিনি একা নন, তার সাথে কাজ করছেন হাফিজা, সায়নের মা, মানে নাজমার স্বামীর ছোট ভাইয়ের স্ত্রী। দুজন মিলে আজ একটা যুদ্ধ চালাচ্ছেন রান্নাঘরে। চুলার পাশে কড়াইয়ে চুলচুল করে ফুটছে খাসির মাংস। পাশের হাঁড়িতে পোলাওয়ের চাল ভিজিয়ে রাখা হয়েছে। টেবিলের একপাশে সাজানো হচ্ছে সবজি কাটার বাটি, কাঁচামরিচ, ধনেপাতা। রান্নাঘরে মশলার ঘ্রাণে ঘর মাতোয়ারা। নাজমা হালকা ঘেমে গেছেন, তবু তার মুখে এক ধরনের প্রশান্তি। হাফিজা, একটু মশলা দেই কি রেজালা? না না ভাবি, এখন দিলে ঝাল বেশি হয়ে যাবে। তুমিও একটু বসো, আমি ডালটা দেখে আসি। নাজমা একটু হাসলেন। আজকে শিরার দিন, পাকপক্ষ যেন খুশি হয়। মেয়েটার তো খুশি দেখে বিয়ে দিতে হয়, তাই না? হাফিজাও সাই দিলেন। ঠিকই কইছেন ভাবি, আল্লাহর রহমতে মেয়ে তো আমাদের দুধে আলতা।
ভালো ঘুরে যাক এই কামনা। এরই মধ্যে রান্নাঘরের দরজায় এসে দাঁড়িয়েছে আলিশা। বয়সের দিক থেকে সিরাজ চেয়ে 3 বছরের ছোট। তার মা বাবা গ্রামে থাকে, আর পড়াশোনার জন্য নাজমা বেগম তাকে শহরে নিজের বাড়িতে এনে রেখেছেন। নিজের মেয়ের মতো করেই বড় করছেন। আলিশা একটা ছোট বাটি হাতে নিয়ে বলল, খালামণি, এটা চেখে দেখবে? আমি কোরমায় একটু কিশমিশ দিয়েছি, বেশি হয়েছে কিনা বলবে। নাজমা হাসলেন। বেশি না, বর ঠিক আছে। এই বুদ্ধিটা ভালোই রে। আলিশা একটু হেসে সরে গেল পাশের ঘরে। রান্নাঘরের পরিবেশ তার প্রাণবন্ত কথায় আরো একটু প্রাণ পেল। সেই সময়ে উঠোনের একপাশে বসে থাকা সায়ন ফোন টিপছে। এদিকে নির্জন নিজে চুপচাপ ঘরের একপাশে বসে গোটা আয়োজনের উপর নজর রাখছে। বাবার মৃত্যুর পর 2 বছর ধরে ঘরের বড় দায়িত্বটা তার কাঁধে এসে পড়েছে। চাচা আব্দুল রহমান সবসময় পাশেই থাকেন ঠিকই, কিন্তু এক প্রকার অভিভাবকের ভূমিকায় আজকাল তাকিয়ে দেখতে হয়। আজ যেমন তার দায়িত্ব অতিথিদের ঠিকমতো আপ্যায়নের খেয়াল রাখা। সিরার পাশে যেন সে পুরোপুরি সহানুভূতিশীল থাকে তারও প্রস্তুতি আছে। ঘরের পরিবেশ একটু একটু করে পূর্ণতা পাচ্ছে। পর্দা ঠিক করা, বালিশে কভার পরানো, বসার ঘরের মাঝখানে ফুলদানিতে টাটকা ফুল রাখা, সব করছে আলিশা, যেন কোনো কিছুতেই ঘাটতি না থাকে। পাত্রপক্ষ আসতে এখন আর বেশি দেরি নেই। নাজমা বেগম রান্নাঘরে শেষ কাজ গুছিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মনের মধ্যে একদিকে একটা চিন্তা, অন্যদিকে মেয়ের ভবিষ্যতের জন্য একরাশ আশাও। বাড়ির চারদিকে আজ একরকম আলোয় ভেসে যাচ্ছে সবকিছু। রোদের আলো জানালার ফাঁক গলে এসে পড়ে আয়নার সামনে বসে থাকা মেয়েটির মুখে। একটা গাঢ় গোলাপি শাড়িতে নিজেকে মুড়ে রেখেছে সিরা। আয়নার সামনে বসে সে নিজের চুলে খোপা বাঁধছে। মাঝে মাঝে এক চোখে নিজের প্রতিচ্ছবিকে দেখছে, নিজেকেই চিনে নিতে চাচ্ছে নতুন ভাবে। তার পাশে বসে আছে আলিশা। সে বারবার চুড়িগুলো মিলিয়ে দেখছে কোনটা শাড়ির সাথে মানাবে। হালকা সবুজ চুড়ির সঙ্গে এক জোড়া রূপালি ঝুনঝুরি চুড়ি ধরে সে বলল, এইটা পরলে ভালো লাগবে আপু, কেমন ঝিকিমিকি করে। সিরা হালকা হেসে চুড়িগুলো পরল। মুখে একটা চাপা উত্তেজনা আর দ্বিধার ছায়া। সিরা সদ্য অনার্স পাশ করেছে। মেধাবী, পরিশ্রমী আর ভীষণ দায়িত্বশীল, কিন্তু তার উচ্চতা খানিকটা কম, আর সেটাই তার জীবনের সবচেয়ে বড় দোষ হয়ে দাঁড়িয়েছে বহুবার। এই বিয়েটা দ্বিতীয়বার, মানে আগের বার একটা বিয়ে ঠিক হয়েছিল, একরকম আনুষ্ঠানিক কথাবার্তা সবই হয়ে গিয়েছিল। তখনও সে এমন করে শাড়ি পরে বসেছিল, এমন করে চুড়ি মিলিয়ে দিয়েছিল আলিশা। তবে সেদিনের মতো আজকের দিনটা শান্ত না। তখন শপিংয়ের দিন ঘটে গিয়েছিল এমন কিছু, যেটা এখনো গলায় কাটার মতো আটকে আছে তাদের পরিবারের সবার মনে। সেদিন নিউ মার্কেটের একটা দোকানে শাড়ি কিনছিল সিরা আর তার হবু শাশুড়ি। সঙ্গে ছিল পাত্র, নাম মাহির। দোকানদার একের পর এক শাড়ি তুলে দেখাচ্ছে। সিরা একটা নীল বেনারসি পছন্দ করেছিল, কিন্তু হবু শাশুড়ি চোখ কুঁচকে বলেছিলেন, এই শাড়িটা লম্বা মেয়েটার পরে তোকে তো মানাবে না। তোর মতো খাটো মেয়েদের তো জামাইয়ের পাশে দাঁড়ালেই অদ্ভুত লাগে। থমথমে নীরবতা। মুহূর্তটা জমে গিয়েছিল। একদিকে অপমান, অন্যদিকে হতবাক বিস্ময়। সিরার গলা শুকিয়ে এসেছিল। সে কিছু বলার আগেই তাকিয়েছিল মাহিরের দিকে। মনে মনে আশা করেছিল সে কিছু বলবে, একটা প্রতিবাদ করবে, হয়তো হাত ধরে বলবে। আমার কাছে তুমি ঠিক আছো। কিন্তু মাহির তখন ফোনে ব্যস্ত হয়ে পড়েছিল, যেন কিছুই শোনেনি, কিংবা শোনার দরকারই ছিল না। এই অপমানের কথা সেদিন সিরা মুখ বুঝে শুয়ে নিয়েছিল, কিন্তু নির্জন চুপ করে থাকতে পারেনি। নির্জন তখনই বলে, এই আত্মসম্মানহীন মেরুদণ্ডহীন লোকের সঙ্গে আমার বোনের বিয়ে আমি কিছুতেই হতে দেব না। আজ সেই ঘটনার পর অনেকদিন পার হয়ে গেছে। আজ সিরার আবার নতুন করে কেউ দেখতে আসছে। এবার সে চুপ করে নেই। আগে সে অভিমানী চোখের জায়গায় এসেছে দৃঢ়তা। আয়নায় নিজের চোখে চোখ রাখে সিরা। এবার সে জানে এবার তার পাশে ভাই আছে, বোন আছে, একটা পরিবার আছে যারা তাকে ভালোবাসে তার মতো করে। সিরা জানে জীবন সবসময় মসৃণ হয় না, কিন্তু আত্মসম্মান কখনো বিসর্জন দেওয়া যায় না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে ধীরে ধীরে। চারদিকে একরকম সোনালি আলো ছড়িয়ে পড়েছে। প্রকৃতি নিজেও আজ কিছু শুভ সংবাদে আনন্দিত। বাড়ির ভেতরকার কোলাহল এখন একটু শান্ত হয়ে এসেছে। সব প্রস্তুতি শেষ। সিরার গায়ে শাড়ি, চোখে একটু কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। সে আজ বেশি কথা বলছে না, চিন্তামগ্ন। সবকিছু ঠিক হবে তো? এমন সময় বাড়ির দরজায় একটি গাড়ির শব্দ ভেসে এলো। উঠোনে রাখা চেয়ার থেকে দ্রুত উঠে দাঁড়ালেন আব্দুল রহমান।
নির্জনের চাচা তারা আইছে। নাজমা বেগম হঠাৎ এক গাম্ভীর্যে ভরে উঠলেন। সোজা করে ওড়না টেনে দৃষ্টি রাখলেন দরজার দিকে। সায়নও উঠে দাঁড়ালো। নির্জন তখন দরজার কাছে গিয়ে অভ্যর্থনা করলো। তিনজন এসেছেন, পাত্রের বাবা, মা আর পাত্র নিচে। ছেলেটি দেখতে চেহারায় স্মার্ট, চোখে ভদ্রতা। নাম তানভীর। সে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, ঢাকায় থাকে। নির্জন বিনয়ের সাথে মাথা নেড়ে অতিথিদের বসতে দিল। মিষ্টি ও শরবত দেওয়া হলো। নাজমা এসে সালাম দিয়ে বসে পড়লেন। কথাবার্তা শুরু হলো। গম্ভীরতার মধ্যে মিশে থাকা হালকা হাসির রেশ। তানভীরের মা প্রথমেই বললেন, আপনাদের মেয়ের কথা অনেক শুনেছি, আজকে নিজের চোখে দেখতে এলাম। আপনি জানেনই তো, ছেলের জন্য আমরা এমন একটা মেয়ে খুঁজছি যার মধ্যে সৌজন্য, ভদ্রতা আর ঘরের গন্ধ থাকে। হাফিজা পাশ থেকে হেসে বললেন, আলহামদুলিল্লাহ, সেরা সেই রকম, অনেক শান্ত আর বুঝদার মেয়ে। আপনি একবার দেখে নিন। নাজমা একটু সংকোচ নিয়ে বললেন। আলিশা মা, একবার শিরারে ডেকে আনো তো। আলিশা ঘরে ঢুকে গিয়ে কানে কানে বলল, চলো। সিরা মাথা নিচু করে বেরিয়ে এলো। খুব একটা আড়ম্বর নয়, কিন্তু তার লাজুক হাঁটা, শান্ত মুখ আর পরিপাটি পোশাক দেখে তানবীরের মা একটু চমকেই গেলেন। মাশাল্লাহ, মেয়েটার মুখে এরকম প্রশান্তি আছে, কথা কম বলে বুঝি? হাফিজা হেসে বললেন, শুধু বাইরে কম বলে, ঘরে গেলে পুতুলের মতো আদর করে সবাইকে। কাজকর্মে ওর জুড়ি নেই। পাত্রপক্ষের কথাবার্তা বেশ আন্তরিকভাবেই চলল। তানবীর কিছু না বললেও মাঝে মাঝে চুপি চুপি সিরার দিকে তাকিয়ে নিচু স্বরে হাসছে। মনে হচ্ছে সে নিজের মনে ইতোমধ্যে কিছুটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এক পর্যায়ে তানবীরের বাবা বললেন, আমাদের দিক থেকে কোনো সমস্যা নেই, আমরা মেয়ে দেখে খুশি। যদি আপনাদের সম্মতি থাকে তবে একটা ভালো দিন দেখে বিয়েটা ঠিক করে ফেলি। নাজমার চোখ ভিজে উঠল অজান্তেই। আব্দুর রহমান পাশে থেকে বললেন, আলহামদুলিল্লাহ, আমাদের দিক থেকেও কোনো আপত্তি নেই। আল্লাহ চাইতো সামনের সপ্তাহে মিষ্টি করে অনুষ্ঠান করে ফেলি। ঘরে হঠাৎ একটা আনন্দের ঢেউ বইতে লাগলো। হাফিজা নাজমার কাঁধে হাত রেখে বললেন, ভাবি, তোমার মেয়েটা আজ থেকে কারো ঘরের বউ হয়ে গেল। নির্জনের চোখে ঝিলিক। সে পাশে দাঁড়িয়ে সায়নের দিকে তাকিয়ে হালকা হাসলো। আলিশা এসে সিরাতের হাত ধরে বলল, আপু, এখন আমি কার সাথে গল্প করব? আলিশা এসে সিরার হাত ধরে বলল। সিরা লাজুক হেসে মুখ নামিয়ে রাখে। হয়তো তার মনেও একটু একটু করে ভবিষ্যতের ছবি আঁকা শুরু করেছে। এক অজানা ভালোবাসা, এক নতুন যাত্রার স্বপ্নে আজ তার জীবনেই শুরু হলো এক নতুন অধ্যায়। অতিথিরা বিদায় নেওয়ার পর বাড়িতে একটা হালকা প্রশান্তি নেমে এসেছে। উঠোনের গেট দিয়ে ধীরে ধীরে ভেতরে ঢুকে প্রীতি আর প্রিয়া। প্রিয়ার চোখে মুখে খুশির ছাপ, আর প্রীতির চোখে সেই চিরচেনা দুষ্টু চাহনি। প্রীতির পা থেমে গেল হঠাৎ। তার চোখ পড়ে নির্জনের দিকে। এক মুহূর্তের জন্য চোখাচোখি হলো তাদের। নির্জন এক মুহূর্ত তাকিয়ে থেকে তাড়াতাড়ি চোখ সরিয়ে নেয়। কোনো কথা না বলে পাশ কাটিয়ে সোজা ভেতরে চলে যায়। প্রীতি স্থির দাঁড়িয়ে থাকে। সায়ন এসে দাঁড়ায় ওদের সামনে। তার মুখে চিরচেনা হাসি। সায়ন বলে, আরে প্রিয়া, তুমি তো একদম হিরোইন হইয়া গেলা। প্রিয়া দৌড়ে গিয়ে সায়নের সামনে দাঁড়ায়। সায়ন ভাইয়া। সায়ন দুই হাত বাড়িয়ে প্রিয়াকে কোলে তুলে নিল। তুমি ওই চুন্নির সাথে গিয়েছিলে, ভয় করেনি? প্রিয়া কিছুটা গম্ভীর মুখে মাথা নেড়ে বলে। পাশ থেকে দাঁড়িয়ে থাকা প্রীতি কটমট করে তাকালো প্রিয়ার দিকে। প্রিয়, প্রিয়া সঙ্গে সঙ্গে মুখ নিচু করে ফেলে ভয়ে। আলিশা এগিয়ে আসে প্রীতির পাশে। আলিশা প্রীতির দিকে তাকিয়ে বলে, ওদের কথাই পাত্তা দিও না তো, চলো আমরা বরং লুডো খেলি। প্রীতি চলে যায় আলিশার সঙ্গে। ওদের সাথে সাথে সায়ন আর প্রিয়াও যায়। বাইরে হালকা ঠান্ডা হাওয়া বইছে, আর ভেতরে ঘরে উষ্ণতা আর আনন্দের এক ছোট্ট জগৎ তৈরি হয়েছে। ড্রয়িং রুমের মেঝেতে একটা বড় নরম কার্পেট পাতা, যেখানে চারজন মিলে গোল হয়ে বসেছে। আলিশা, প্রীতি, সায়ন আর সিরা। মাঝখানে লুডোর বোর্ড পাতা হয়েছে। রঙিন গুটি আর পাশা নিয়ে নতুন এক যুদ্ধের মঞ্চ তৈরি হয়েছে। প্রীতি একটা কুশন কোলে নিয়ে বসেছে। তার চোখে রোমান্সের ঝিলিক। আলিশা নিজের চুলের ক্লিপ ঠিক করতে করতে বলল, আজ কিন্তু হার মানছি না, এই খেলায় আমি চ্যাম্পিয়ন, মনে রেখো। সায়ন কাঁধ ঝাঁকিয়ে বলল,
ঠিক আছে, খেলার নিয়ম এখন, যে হারাবে তাকে কিন্তু সবাইকে কফি বানিয়ে খাওয়াতে হবে। কারোর কোনো আপত্তি থাকলে এখনই বলো। প্রীতি হেসে বলল, মানে একদম পুরোপুরি? কার কেমন খেতে ইচ্ছে করছে সেটা আলাদাভাবে শুনে নিতে হবে? হ্যাঁ, কফি তো বানাবে, তবে সে যেমন চাইবে তেমন করে, একজন চিনি কম আর একজন চিনি বেশি। আলিশা খিলখিলিয়ে হেসে উঠল। চারদিকে হাসির জলক আর সেই পুরনো লুডু, সব মিলিয়ে মুহূর্তগুলো জাদুর মতো। সিরা গুটি সাজিয়ে বলল, আমি কিন্তু প্রস্তুত। কে হারে কে জিতে দেখা যাবে, কিন্তু রান্না আমাকে করতে হলে সবাই শুধু ম্যাগি খাবে। আলিশা মুখে ভাবলেশহীন ভঙ্গিতে বলল। আমার জন্য চিকেন চুপ। প্রীতি বলল, না না, চলবে না। আবার তখন আবার নতুন চ্যালেঞ্জ আসবে, সবাই আলাদা কিছু চাইবে। সায়ন হাত উছিয়ে হালকা নাটকীয় ভঙ্গিতে বলে, আহা, এত ডিমান্ড! কে হারাবে সেটা তো দেখা যাক আগে। তবে হ্যাঁ, আমি হারার মানুষ না। তোমরা তৈরি থাকো। আজ এক্সপ্রেস কফি নয়, এক্সপ্রেস হার হবে তোমাদের। ডাইসটা ঘুরতে শুরু করলো। লাল, নীল, সবুজ আর হলুদ 4 রঙের গুটি একে একে ছুটে চলেছে বোর্ডের চৌকো ঘর জুড়ে। কার কখন ছক্কা উঠছে, কে কাকে কাটছে, সবকিছু নিয়ে চলছে উত্তেজনার ঝড়। আলিশা একবার নিজের গুটি চালিয়ে বলে, এই খেলায় ভাগ্যের থেকেও বেশি দরকার ধৈর্য আর বুদ্ধি। সায়নী হেসে বলে, তো ধৈর্য আর বুদ্ধি দুটোই শেষ হবে আজ, দেখিস। প্রীতি শুরুতে ভালো খেললেও মাঝপথে এসে একের পর এক গুটি কাটতে থাকে সায়ন আর আলিশা। বোর্ডের উপর তার গুটিগুলো জ্যাম লেগে গেছে, না এগোয় না মরেও না। সেই সময়টুকুতে বাকিরা তাদের কৌতুক আর হাসিতে আরো বেশি হেসে উঠল। খেলা যত শেষের দিকে এগোতে থাকে, প্রীতি ক্রমশ পিছিয়ে পড়ছে। মুখটা একটু গম্ভীর, কিন্তু সে খেলার নিয়ম মেনে খেলছে চুপচাপ। সবাই একে একে হোমে পৌঁছাতে শুরু করলো। আলিশা প্রথমে জয়ী, তারপর সায়ন, তারপর সিরা। সবচেয়ে শেষে বোর্ডে একা পড়ে রইল প্রীতির একটি গুটি, তাও মাঝপথে আটকে। খেলা শেষ, বাকিদের মুখে জয়ের হাসি। সায়ন গলা খাকারি দিয়ে বলে, এবার যা, সবার জন্য কফি বানিয়ে নিয়ে আয়, দুধ চিনি মেপে নিয়ে যাবে। প্রীতি মুখ টিপে হাসে, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও উঠে যায়। পা টানতে টানতে কিচেনের দিকে হাঁটতে থাকে। সায়ন তখন আরেকটু দুষ্টুমি করে বলে, শোন, কফির মধ্যে আবার বিষ মিশিয়ে দিস না যেন। প্রীতি ঘাড় ঘুরিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, ঠোঁটে কটাক্ষের হাসি। তোর কফির মাঝে তো মিশাবই, একটু বেশি যেন মনে থাকে। প্রীতির যাওয়ার দিকে সবাই হেসে ওঠে, কিন্তু কয়েক মুহূর্ত পর হঠাৎই এক চিৎকারে জমে যায় গোটা ড্রয়িং রুমের। একসাথে রান্নাঘরের দিকে তাকায়। সায়ন দ্রুত উঠে দাঁড়ায়, চোখে উদ্বেগ। এটা তো প্রীতির গলা। আলিশা তখনই বলে ওঠে, দেখো দেখি কি হয়েছে। সিরা, সায়ন, আলিশা 3 জন একসাথে ছুটে যায় রান্নাঘরের দিকে। ভিতরে ঢুকেই দেখে প্রীতি রান্নাঘরের সিঙ্কের পাশে দাঁড়িয়ে, তার ডান হাতটা ধরে কেঁপে কেঁপে নিঃশ্বাস নিচ্ছে। চোখে জল, ঠোঁট কামড়ে আছে। আলিশা ঝুঁকে পড়ে, দ্রুত প্রীতির হাত ধরে। ততক্ষণে বুঝে যায় গরম পানি ছিটা এসে পড়েছে তার হাতে। প্রীতি, ভালো করে পানি দাও। বলে দ্রুত কল ছেড়ে দেয়। চিৎকারের শব্দে নির্জন আসে রান্নাঘরে। কি হয়েছে? আলিশা সঙ্গে সঙ্গে উত্তর দেয়, হাতে গরম পানি পড়েছে ভাইয়া, বোধহয় কফির জল ফুটছিল ঢালতে গিয়ে। নির্জন ভ্রুকুচকে তাকায়। যে পারে না তাকে করতে দাও কেন? প্রীতির চোখ নামিয়ে আসে, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সে। ভিজে হাত থেকে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। কাজ পারে না মানে কি? রান্নাঘরে সব কিছু পারে না, কিন্তু ছোটখাটো অনেক কিছু মায়ের অসুস্থতার সময় পুরো রান্নাঘর সামলেছে সে। সিরা ধীরে ধীরে বলে, হাতটা দেখি, বরফ দিতে হবে তো। কেটে গেছে কয়েকদিন। লাইব্রেরি কাঠের দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলো প্রীতি আর রায়। হালকা রোদ পড়ে আছে ক্যাম্পাসের সবুজ ঘাসে, কিন্তু তাদের মুখে কোনো উজ্জ্বলতা নেই। দুজনেই চুপচাপ হেঁটে চলেছে লাইব্রেরি থেকে বেরিয়ে আসা পথ ধরে। মনের চাপ জমেছে অনেকখানি। প্রীতির চোখে ক্লান্তি, উদ্বেগ আর কিছুটা হতাশা মিশে আছে। সে ধীরে ধীরে থেমে গিয়ে পাশে থাকা রায়ের দিকে তাকিয়ে বলে, সামনে পরীক্ষা, রাই, কি করব বলতো? কিছুই ঠিকঠাক পারছি না। একটা একটা করে যত পড়ার কথা ভাবি মাথা গরম হয়ে যায়। রায় থেমে এক মুহূর্ত প্রীতির দিকে তাকালো। তার নিজের চোখেও একই রকম উদ্বেগ। সে হালকা নিঃশ্বাস ফেলে বলল, আমার অবস্থাও একই। মনে হয় সময় তো চলেই যাচ্ছে, কিন্তু আমি কিছুই পারছি না। যতই পড়ি ততই নতুন করে যাচ্ছি।
প্রীতি আর রায় ধীরে ধীরে হাঁটতে হাঁটতে কলেজের পাশের খোলা মাঠে এসে বেঞ্চে বসে পড়ে। মাথার উপর নরম রোদ, দূরে কয়েকজন ক্রিকেট খেলছে, হালকা বাতাসে ঘাসের গন্ধ ছড়িয়ে পড়ছে চারপাশে। দুজনই বেশ ক্লান্ত। রায় তার ব্যাগ থেকে পানির বোতল বের করে মুখে তুলতে যায়, ঠিক তক্ষুনি পিছন থেকে একটি চেনা কণ্ঠ ভেসে আসে। তোরা এখানে? ঘাড় ঘুরিয়ে দেখে সায়ন হাসতে হাসতে এগিয়ে আসছে, চোখে মুখে তার চিরচেনা হাসি। সে কাছে এসে রায়ের হাতে থাকা পানির বোতলটা এক ঝটকায় নিয়ে নেয়। রায় কিছু বলার আগেই বোতলের ঢাকনা খুলে নেয়। এই এই, মুখ লাগিয়ে খাবি না। প্রীতির চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট, কিন্তু কে শুনে কার কথা। সায়নের মুখে তখন দুষ্টু একটা হাসি। সে ইচ্ছে করেই বোতলটা মুখে লাগিয়ে বড় একটা ঢোক গিলে পানি খায়। আহ, প্রাণটা জুড়িয়ে গেল। বলে সে চোখ বুঝে আরো এক ঢোক নেয়। প্রীতি হাত কাঁপিয়ে বলে, তুই না একটা বেয়াদব ছেলে, মুখ লাগিয়ে খাওয়া। ইস! সায়ন উত্তর দেয়, আমার মুখ তো কোনো বিষ নেই, তোর বন্ধুর মুখ। এই তো, যদি খারাপ লাগে তাহলে সামনে বসে আছিস কেন? রায় তখন হেসে ফেলে। সে জানে প্রীতি যতই রেগে থাকুক, সায়নের এই ছেলে মানুষই ওর মনে আলাদা একটা জায়গা করে নেয় সবসময়ই। প্রীতি মুখ ঘুরিয়ে নেয়। ধর রাই, বোতলটা এখন পুরোই ওর হয়ে গেল। তোকে এখন নতুন পানি আনতে হবে। সায়ন চোখ টিপে বলে, তাহলে চল, একসাথে ক্যান্টিন থেকে আনবো, খরচাটা তুই দে। আর যদি মুখ লাগিয়ে খাবো? রায় এবার জোরে হেসে ফেলে। প্রীতির মুখেও হালকা হাসি ফুটে ওঠে। সায়ন বলে ওঠে, আচ্ছা, বাড়ি যাবে না? তুই তো দেখি পুরো মাঠেই বসে পড়লি। হ্যাঁ, যাবো তো, চল রাই। তিনজনই হাসতে হাসতে রাস্তা ধরে হাঁটছে। সায়ন মাঝে, দুই পাশে প্রীতি আর রায়। কলেজের গেট পেরিয়ে তারা এখন মূল রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে। কথা বলতে বলতেই তারা রাস্তার মোড়ের দিকে এগোতে থাকে। তখনই হঠাৎ একটা বিকট আওয়াজ হয়। আলোটা ধীরে ধীরে চোখে এসে লাগছিল। প্রীতি চোখ কুঁচকে ফেলল। মাথাটা ভারী লাগছে, যেন কেউ ভিতর থেকে টান দিচ্ছে। প্রথমে চোখ খুলতেই সামনের ছায়ামূর্তিটা অস্পষ্টভাবে ধরা পড়ল। চারপাশ ঝাপসা। একটা অদ্ভুত ধরনের অস্বস্তি কাজ করছে পুরো শরীরে। চোখ দুটো কষলে আরেকটু ভালোভাবে তাকালো সে। ধীরে ধীরে সামনের দৃশ্যটা স্পষ্ট হলো। সামনের দেয়ালের পাশে মৃদু আলোয় দাঁড়িয়ে আছে এক চেনা অবয়ব। চোখে মুখে একরাশ উদ্বেগ, দুই হাত ভাঁজ করে রাখা বুকের কাছে, শরীরটা ভেজা। প্রীতির দৃষ্টি থেমে গেল। নির্জন? ওর বুকটা ধক করে উঠল। নির্জন এখানে কেন? চোখ কষলে আবার তাকালো। না, চোখের ভুল নয়, ঠিকই দেখছে। দীর্ঘ কিছু মুহূর্ত নিস্তব্ধ। এরপর শুকনো কণ্ঠে সে বলল, আপনি এখানে কেন? নির্জন কোনো শব্দ না করে রুম থেকে বেরিয়ে গেল। প্রীতি হতবাক হয়ে তাকিয়ে থাকে দরজার দিকে। তুই ঠিক আছিস প্রীতি? রায়ের চিন্তিত মুখ সামনে এসে দাঁড়ালো, চোখে উদ্বেগের ছাপ। প্রীতি ধীরে রায়ের দিকে মুখ ফেরালো। আমি এখানে কেন? কি হয়েছে আমার? রায় একটু হেসে বলল, আমাদের সামনে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল, রক্ত দেখে তুই হঠাৎ অজ্ঞান হয়ে গেলি। আমরা সবাই ভয় পেয়ে গিয়েছিলাম, তখনই তোকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রীতির কপাল কুঁচকে গেল। তাহলে উনি এখানে কেন ছিলেন? উনি? পাশ থেকে হঠাৎ সায়নের গলা ভেসে এলো, গলায় বিরক্তি মেশানো। আরে গাধি, তুই দেখিসনি গলায় থেটেস্কোপ ছিল? ভাইয়া ডক্টর রে, ডক্টর। হাসপাতালে থাকবে না তো তোর মাথার উপরে ঘোরাঘুরি করবে? প্রীতির চোখ গোল হয়ে গেল। নির্জন? ডক্টর? রায় চোখ রাঙিয়ে সায়নকে চাপা স্বরে বলল, সায়ন, চুপ করবি? তোর মুখটা বন্ধ কর। তোকে এখানে আনাই ভুল হয়েছে, রাস্তায় পড়ে থাকতি এটাই ভালো হতো। প্রীতি তীরে আসতেই সায়ন দৌড় দিল। ওদের পিছু পিছু রায়ও গেল। নির্জনদের বাড়ি আজ উৎসবের আলোয় আলোকিত। প্রত্যেকটা কোণে সাজসজ্জার বাহার। প্রবেশ পথে লাল হলুদের কাপড় দিয়ে তৈরি করা হয়েছে গেট, যার উপরে ঝুলছে রঙিন ফুল আর ছোট ছোট বাতির মালা। বাতাসে ভাসছে চন্দন আর মেহেদির গন্ধ। চারপাশে ব্যস্ততা, কেউ অতিথিদের অভ্যর্থনা করছে, কেউ বা খাবারের ব্যবস্থা দেখছে। এর মধ্যে গেটের এক পাশে দাঁড়িয়ে আছে প্রীতি। আজ সে সাদা হলুদের মিশেলে শাড়ি পরেছে, চোখে হালকা কাজল, ঠোঁটে লিপস্টিক, চুল অর্ধেক খোলা, কিছুটা ফুল দিয়ে সাজানো। প্রীতির বারবার মোবাইলের স্ক্রিনে সময় দেখে, কিছুটা অস্থির হয়ে পড়ে। আসছে না কেন রাই?
বলেছিল একটু আগে পৌঁছাবে। ঠিক তখনই পিছন থেকে একটা গলা। আরে এই যে আমি এসেছি। প্রীতি ঘুরে দেখে রাই দৌড়ে আসছে। পরনের শাড়ি, চুলগুলো কোমর ছুঁয়ে আছে। এত দেরি করলি কেন? প্রীতি ভ্রুকুচকে বলে। রাই একটু হাঁপাতে হাঁপাতে হাসে। আরে শোন, শাড়ি পরতে গিয়ে একেবারে যুদ্ধে নেমে গিয়েছিলাম। প্রীতি হেসে ফেলে। আচ্ছা আয় ভেতরে। দুজনে একসাথে ছাদে উঠে পড়ে। ওখানেই সাজানো হয়েছে সবকিছু। আলিশা দাঁড়িয়ে আছে মেহেদির থালা হাতে। গায়ে হলুদের আয়োজনে ওই আজ দায়িত্বে। সবার মেহেদি ও হলুদ লাগানো ওর কাজ। প্রীতি, রাই, এদিকে আসো। আলিশা ডেকে তোলে। রায় আর প্রীতি দুজনেই হেসে হেসে এগিয়ে আসে ছাদের এক কোণে সাজানো জায়গাটার দিকে। বসে থাক, নড়াচড়া করিস না। আলিশা মন দিয়ে কাজ শুরু করে। রায় পাশেই বসে মোবাইলে কিছু ছবি তুলতে ব্যস্ত। বাতাসে গোলাপের সুবাস আর হাসির শব্দ মিলেমিশে এক অদ্ভুত আনন্দে ভরে দিয়েছে চারিদিক। এমন সময় সায়ন এসে হাজির হয়। কি করছিস? বলে হঠাৎ করেই সায়ন প্রীতিকে একপাশ থেকে হালকা ধাক্কা দেয়। হঠাৎ আসা ধাক্কায় প্রীতির ডান হাতটা কাঁপে, আর সদ্য লাগানো মেহেদিটা একেবারে লেপ্টে যায়। উফ সায়ন! প্রীতি হতভম্ব হয়ে তাকিয়ে থাকে নিজের হাতের দিকে। তারপর ধীরে ধীরে চোখ তুলে তাকায় সায়নের দিকে। মুখে একরাশ রাগ, চোখ দুটো জ্বলছে রাগে। আজকে তুই শেষ। দাঁত চেপে বলে প্রীতি, আর পর মুহূর্তেই উঠে পড়ে দাঁড়িয়ে সায়নের দিকে তেড়ে যায়। সায়নের মুখে কুটিল হাসি। এক লাফে সায়ন ছাদের অন্য প্রান্তের দিকে দৌড় দেয়। প্রীতি পেছনে পেছনে ছুটছে, মুখে বিরক্তি মেশানো হাসি। সায়ন, এই দাঁড়া। এই মেহেদি দিয়ে তোর মুখে আমি নিজেই ডিজাইন করে দেব। সায়ন তাকে ছেড়ে ছাদের এক প্রান্ত ঘুরে আরেক দিকে চলে যায়, আর প্রীতি ছুটে আসে মাঝ বরাবর দিয়ে, কারো দিকে না তাকিয়েই। মেহেদির হাত দুটো সামনের দিকে তুলে রেখেছে, যেন আর নষ্ট না হয়। তার চোখ সায়নের দিকে। ঠিক তখনই প্রীতির শরীরটা কারোর সঙ্গে ধাক্কা খায়। ভারসাম্য হারিয়ে সামান্য কেঁপে ওঠে। নিজের পায়ের উপর ভর নিয়ে সে সামলে নেয় নিজেকে, কিন্তু মেহেদির ভেজা হাত গিয়ে লাগে সোজা কোনো এক পাঞ্জাবির বুকে। ধীরে ধীরে সে মুখ তুলে তাকায়। সামনে দাঁড়িয়ে আছে নির্জন, গম্ভীর স্থির মুখ। মুখে কোনো হাসি নেই, শুধু কপালে রীতিমতো ভাঁজ। তার গাঢ় সবুজ পাঞ্জাবির এক পাশে মেহেদির দাগ স্পষ্ট, যেন একটা বড় পাতার ছাপ লেগে গেছে। তার গম্ভীর মুখটা আরো কঠোর হয়ে উঠেছে, কপালে ভাঁজ পড়ে গেছে বিরক্তিতে। নির্জন পাঞ্জাবির দিকে তাকিয়ে বিরক্ত গলায় বলল, দেখে চলতে পারো না? কি করেছো এটা? পুরো মেহেদি মাখিয়ে দিয়েছে আমার পাঞ্জাবিতে। প্রীতি থমকে দাঁড়িয়ে গেল। কয়েক সেকেন্ড সে তাকিয়ে রইল নির্জনের রাগী চোখের দিকে। এই লোকটা সবসময় এমন করে, যেন তার একমাত্র কাজ প্রীতিকে অপ্রদস্ত করা বা ভুল ধরিয়ে দেওয়া। সে ভ্রুকুচকে ঠোঁট কামড়ে বলে, আপনি তো আমার সামনে এলেন, এখন আবার দোষ দিচ্ছেন আমাকে? আমি তো বলছিলামই না, বিয়ে বাড়িতে কেউ চোখ বন্ধ করে হেঁটে চলে। প্রীতি দু হাত কোমরে রেখে বলল, আর আপনি কি বোঝেন? কারো দিকে না তাকিয়ে একেবারে দেয়ালের মতো দাঁড়িয়ে থাকেন। আপনি না থাকলে আমি কি একা নিজের সঙ্গে ধাক্কা খেতাম নাকি? আশ্চর্য! তোমার সমস্যা কি বলো তো? সবসময় সবকিছু দোষ অন্যের ঘাড়ে চাপানো। পৃথির চোখ জলজল করে উঠল। আমার কোনো সমস্যা নেই, সমস্যাটা আপনার। আমি তো আবার আপনার আশেপাশেই আসি না, আপনি নিজেই বারবার আমার সামনে এসে হাজির হন। তোমার মতো ঝগড়ুটে মেয়ে জীবনে দেখিনি। কথায় কথায় তেড়ে আসে। আমার তো সন্দেহ হয় তোমার রক্তে লালের চেয়ে আগুন বেশি। পৃথি আর চুপ থাকতে পারল না। আর আপনি সুযোগ পেলেই অন্যকে কষ্ট দিয়ে শান্তি পান। কে জানে, হয়তো নিজেকে জ্ঞানী ভাবতে ভালো লাগে। আমি অন্তত অযথা এদিক ওদিক ছোটাছুটি করি না। প্রীতির এবার বেশ রাগ হলো, দাঁত চেপে বলল, আর আমি অন্তত মানুষের মতো কথা বলি, কাঠের পুতুলের মতো মুখ করে না দাঁড়িয়ে থাকি। বলেই এখান থেকে চলে গেল প্রীতি। হাত ধুয়ে উপরে আসে, চোখে মুখে এখন অন্যরকম এক খুনসুটির রাগ। মেহেদির ভেজা দাগ এখনো তার হাতে। ঠিক সেই কারণেই এবার সে আর ছাড়বে না সায়নকে। প্রীতি ধীরে ধীরে দুই হাত উঁচু করে এগিয়ে আসে। সামনে একটা প্লাস্টিকের চেয়ার টেনে বসে আছে সায়ন। কানে হেডফোন, হাতে ফোন, গেম খেলছে। মনোযোগ একেবারেই স্ক্রিনে। হয়তো সে ভুলেই গেছে কিছুক্ষণ আগেই কার মেহেদি নষ্ট করেছে। প্রীতি ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ায়। সায়ন এখনো টের পায় না। প্রীতি সপাটে তার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। এই প্রীতি, আমার ফোন।
সায়ন চেয়ারে উঠে দাঁড়ায়। প্রীতি তখন ছাদের রেলিংয়ের পাশে গিয়ে দাঁড়িয়েছে। ফোনটা সে রেলিংয়ের বাইরে ঝুলিয়ে ধরে রেখেছে। নিচে তাকালে দেখা যায় অনেক নিচে বাড়ির বাগান, আর সেখান থেকে ফোন পড়ে গেলে ভাগ্য সহায় না হলে তার রক্ষা নেই। প্লিজ প্লিজ প্রীতি, অনেক কষ্ট করে আইফোনটা পাইছি রে, এমন করিস না। সায়নের মুখে এখন আর হাসি নেই, একেবারে ভয়। প্রীতির চোখে খেলে যায় বিজয়ের ঝিলিক, মুখে ঠোঁটের কোণে এক টুকরো ভরা হাসি। আর করবি? ঠান্ডা গলায় প্রশ্ন করে সে। না রে বোন, আর কখনো করব না। তোর মেহেন্দি নষ্ট করব না, দৌড়াবো না, কিচ্ছু করব না। সায়ন এক নিঃশ্বাস ফেলে বলে ফেলে। প্রীতি কিছুক্ষণ চুপ করে থাকে, হাতটা একটু নামায়, যেন সত্যিই ফেলবে। সায়ন চোখ বন্ধ করে ফেলে, প্রায় কাঁদো কাঁদো অবস্থা। ধর, আবার করলে ফেলে দেব। বলে প্রীতি ফোনটা তার হাতে ফিরিয়ে দেয়। সায়ন ফোনটা বুকের কাছে চেপে ধরে, যেন সদ্য কোনো যুদ্ধ থেকে ফিরে এসেছে। তুই এত ডেঞ্জারাস রে, একদম ডেঞ্জার। প্রীতি হেসে বলে, তুইও কম না, তবে মনে রাখিস প্রীতিকে রাগানো মানে বিপদ ডেকে আনা। হ্যাঁ। তারপরেই দুজনে হেসে ওঠে। ছাদের বাতাস আবার হাসিতে ভরে ওঠে, আকাশে চাঁদ উকি দেয়, আর এই বন্ধুত্বে ভরা রাত আরো একটু রঙিন হয়ে ওঠে। সিরার বিয়ে হয়েছে 1 সপ্তাহ কেটে গেছে। এদিকে আলিশা, সায়ন আর প্রীতি, ওরা তিনজনে মিলে প্ল্যান করেছে সবাই মিলে একটু দূরে কোথাও ঘুরতে যাবে, একটু মুক্ত হাওয়ায় নিঃশ্বাস নেবে, নিজেদের মতো করে কিছু সময় কাটাবে। প্রীতি বলেছিল, চল না কোনো পাহাড়ি জায়গায় যাই, একদম শান্ত পরিবেশ, মনটা হালকা হয়ে যাবে। সায়ন সঙ্গে সঙ্গেই সায় দিয়েছিল। আমি তো এক পায়ে রাজি, কেবল বাবাকে রাজি করাতে পারলেই হয়। সমস্যাটা কি এখানেই বাদে? সায়নের বাবা বরাবরই একটু কড়া স্বভাবের মানুষ। তিনি কখনোই মেয়েদের একা কোথাও যেতে দিতে চান না। ওরা এখনো ছোট। সায়ন যতই বোঝায়, আমরা তো ছোট্ট নেই বাবা, আমরা নিজেদের খেয়াল রাখতে পারবো। উনি কেবল গম্ভীর মুখে বলেন। তখনই সায়নের মাথায় এলো নির্জনকে নিয়ে যাবে সাথে। যদি নির্জন তাদের সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়, তাহলে বাবা আর আপত্তি করবে না। তবে সমস্যা হলো নির্জন রাজি হচ্ছে না। 2 দিন ধরে সায়ন একরকম ছায়ার মতো নির্জনের পেছন পেছন ঘুরছে। কখনো সকালে চা হাতে নিয়ে দাঁড়িয়ে পড়ে তার সামনে, কখনো দুপুরে নির্জন থেকে ফিরলে জিজ্ঞেস করে, আজ একটু সময় হবে, একটা কথা বলতে চাই। কিন্তু নির্জন প্রতিবারই কোনো না কোনো অজুহাতে পাশ কাটিয়ে যাচ্ছে। তুই জানিস আমি ওইসব প্ল্যান ট্রিপে থাকি না। এই ছিল নির্জনের উত্তর। সায়ন তবুও হাল ছাড়েনি। সে জানে নির্জন যতই মুখে না করুক, ভেতরে ভেতরে ওদের খেয়াল রাখে। সায়ন বলল, শুধু কয়েকটা দিন ভাই, আমাদের জন্য না হয় একটু ছাড় দিলা? তুমি না থাকলে বাবা অনুমতি দেবে না। নির্জন চোখ তুলে তাকালো। ঠিক আছে, যাচ্ছি, তবে বেশি দিন না, 2 দিন থাকবো, এর বেশি না। অবশেষে অনেক খ্যানখ্যানে আর আবদার শেষে নির্জন রাজি হয়। নির্জনের কথা শুনে সবাই খুশি হয়ে গেল। সায়ন চিৎকার করে বলল, ইয়েস, ট্রিপ অন। সকাল সকাল সবাই প্রস্তুত। বড় একটা কালো গাড়ি গেটের সামনে দাঁড়িয়ে। আলিশা লাল কুর্তি আর সাদা প্লাজো পরে, চুল গোজা, ফোনে ট্র্যাক লিস্ট তৈরি করছে। সায়ন নিজের ব্যাগটা গায়ে ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। নির্জন কিছুটা বিরক্ত মুখে সবার পাশে, কালো টি শার্ট আর জিন্স পরে, চোখে হালকা ক্লান্তির ছাপ। জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের চোখ এখন একদিকেই, প্রীতি, সে এখনো আসেনি। সায়ন ফোনে বারবার কল করছে। তুই এখন রেডি না? আমাদের বের হবার সময় হয়ে গেছে রে। ও পাশ থেকে প্রীতির কণ্ঠ। আর মাত্র 5 মিনিট। সায়ন বিরক্ত হয়ে বলে। ঘড়ি থামায় রাখিস নাকি আমরা? নির্জন বিরক্ত হয়ে গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে সামনে প্রীতি হাজির হয়, হাতে একখানা স্লিং ব্যাগ, পরনে মেরুন রঙের গাউন, চোখে মুখে হাসি। প্রীতি গাড়ির দরজা খুলে বসে পড়ে। গাড়ির ইঞ্জিন স্টার্ট হয়। 3 ঘন্টা জার্নির পর রিসোর্টে পৌঁছে সবার চোখে মুখে একরাশ উচ্ছ্বাস। চারপাশে পাহাড় ঘেরা শান্ত পরিবেশ, পাখির ডাক আর হালকা কুয়াশার ধোঁয়া স্বপ্নের মতো করে তুলেছিল মুহূর্তটাকে। প্রীতি, আলিশা আর সায়ন্ত নেমেই শুরু করে দিল দৌড়ঝাঁপ। নির্জন দাঁড়িয়ে দেখছে ওদের। দিনভর ছিল ঘোরাঘুরি, হাসি, ছবি তোলা আর খাওয়া দাওয়া। কখনো পাহাড়ের পাথরে উঠে সেলফি, কখনো ঝর্ণার জলে পা ভিজিয়ে টুপটাপ শব্দের সাথে মিশে যাওয়া। বিকেলের দিকে ওরা একটা উঁচু টিলার ধারে গেল হেঁটে হেঁটে।
যেখানে দাঁড়ালে নিচের পুরো উপত্যকা দেখা যায়। বাতাস বেশ জোরে বইছিল। প্রীতি হেসে হেসে এক পা দুই পা করে চলছিল পাথরের উপর দিয়ে। ওর শাড়ির আঁচল বাতাসে উড়ছিল, চুলগুলো মুখের উপর এসে পড়ছিল বারবার। হঠাৎ একটা পাথরে পা পিছলে গেল প্রীতির। চোখের পলকে সে ভারসাম্য হারিয়ে ফেলল। কিন্তু ঠিক সেই সময় এক জোড়া হাত তার কবজি চেপে ধরল। নির্জন। প্রীতির চোখে মুখে ভয়, কিন্তু সেই ভয় মিলিয়ে গেল এক ঝটকায়। যখন দেখল নির্জনের ওর হাত ধরে রেখেছে, সে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে উঠল, থ্যাংক গড। কিন্তু পরের মুহূর্তে নির্জন চুপচাপ তার হাত ছেড়ে দেয়। প্রীতি সম্পূর্ণ ভর হারিয়ে সোজা ধপ করে বসে পড়ে মাটিতে। ধুলা মাটি লেগে যায় ওর হাতে পায়ে। অবিশ্বাস আর রাগে ওর মুখটা লাল হয়ে যায়। প্রীতি চেয়ে চেয়ে দেখে নির্জন কোনো কথা না বলে সামনের দিকে হেঁটে চলে যাচ্ছে। প্রীতি দাঁড়িয়ে উঠে চিৎকার করে বলে, কি করলেন এটা? মানুষ কি এমন করে? সামলে না নিয়ে মাঝপথে ছেড়ে দেন, খারাপ লোক। নির্জন থামে না, উত্তরও দেয় না, শুধু হেঁটে চলে যায় সামনের দিকে। পিছন ফিরে তাকায়ও না, যেন কিচ্ছুই হয়নি। প্রীতির মুখ শক্ত হয়ে যায়, মুখে রাগ আর বিরক্তি। সে উঠে দাঁড়িয়ে নিজের শাড়ি ঠিক করে আর ধুলো ঝাড়তে থাকে। তারপর গটগট করে হাঁটতে থাকে উল্টো দিকে। সায়ন পিছনে দাঁড়িয়ে ছবি তুলছিল। চোখ কুঁচকে দেখে প্রীতির মুখে রাগের ছাপ। সে অবাক হয়ে বলে, হঠাৎ কি হলো ওর? এতক্ষণ তো ঠিক ছিল, এখন এমন করছে কেন? আলিশা পাশ থেকে কাজ ঝাঁকিয়ে বলে, জানি না। পাহাড়ি বিকেলটা হঠাৎ রঙে রাঙিয়ে উঠেছে। জায়গা নিচ্ছে টুকরো করে গড়ে ওঠা অদ্ভুত এক টান। সবুজে মোড়া পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা রিসর্টটা প্রকৃতির কোলে একটা স্বপ্নপুরীর মতো লাগছে। চারপাশে নীরবতা, শুধু দূরে পাহাড়ি ঝর্ণার শব্দ। নির্জন রিসোর্টে এসে পৌঁছায়। বড় একটা বেড, পাশেই লম্বা ব্যালকনি, আর দূরে পাহাড় দেখা যাচ্ছে। রুমে ঢুকে শার্ট খুলে এক কোণে ছুঁড়ে ফেলে সোজা চলে যায় ওয়াশরুমে। দরজা টুক করে ভেতর থেকে বন্ধ করলো না, ভাবলো সায়ন এলে দরজা খুলতেই হবে, তার চেয়ে খোলা থাকুক। নির্জনের খেয়ালই ছিল না কেউ ওর পিছু পিছু আসছে। প্রীতি চুপি চুপি ওর পেছনে ঢুকেছে, চোখে মুখে দুষ্ট হাসির রেখা। কিন্তু রুমে ঢুকে নির্জনকে দেখতে পেল না। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে আসা পানির শব্দ শুনে নিশ্চিন্ত হয়। নির্জন ওয়াশরুমে। প্রীতির মুখে দুষ্টু হাসি ফুটে ওঠে। ওয়াশরুম থেকে তখন ঝর্ণার মতো পানি পড়ার শব্দ। প্রীতি এক ঝলক তাকালো দরজার দিকে, মুখে চাপা হাসি ফুটে উঠল। সে এক পা দুই পা করে এগিয়ে গিয়ে আস্তে করে দরজাটা বন্ধ করে দিল। তারপর বিছানায় উঠে বসে একটা বালিশ কোলের কাছে টেনে নেয়। চোখে মুখে একরকম খুশির ঝিলিক, যেন কোনো বড় যুদ্ধ জিতে গেছে। ভেতর থেকে পানির শব্দ বন্ধ হলো। ওয়াশরুমের আয়নায় মুখ দেখল নির্জন। কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। তোয়ালি দিয়ে চুল মুছতে মুছতে সে দরজার দিকে এগিয়ে এলো। হাত বাড়িয়ে দরজার হ্যান্ডেল ঘোরাতেই থমকে গেল। দরজা খুলছে না। চোখ কুচকে তাকালো, আবার চেষ্টা করলো, খুলল না। নির্জনের কপালে ভাঁজ পড়ল। সায়ন, তুই নাকি? ভেবেছিল হয়তো সায়ন কোনো দুষ্টুমি করছে। রুমের ভেতর বিছানা থেকে উঠে এলো প্রীতি। সায়ন এখানে নেই। প্রীতি? মুহূর্তেই সব বুঝে গেল নির্জন। এটা প্রীতির কাজ। নির্জন দাঁতে দাঁত চেপে রাগ সংবরণ করল। দরজা খোলো প্রীতি। প্রীতি তখন আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটে হালকা লিপ বাম দিচ্ছে, চোখে মুখে দুষ্টু হাসি। আমি তো লাগেনি, দরজা আপনা আপনি আটকে গেছে নিশ্চয়ই। বলে আবার হাসলো। প্রীতি এবার এক হাতে ব্যাগ ধরল, অন্য হাতে চোল ঠিক করতে করতে বলল, আপনি বরং একটু ঘুমান ডক্টর সাহেব, বিশ্রাম দরকার আপনার, খুব ক্লান্ত দেখাচ্ছে। তারপর দরজার দিকে এগিয়ে গিয়ে থেমে গেল এক মুহূর্ত, হাসলো। আমি যাই, টাটা। নির্জনের ধৈর্যের বাঁধ ভেঙে ফেলল। দরজার হ্যান্ডেলে একটা ধাক্কা দিল। প্রীতি, দরজা খোলো, আমি আসলে কিন্তু ভালো হবে না। প্রীতি নির্জনের কথা শুনল না, গুনগুনিয়ে গান গাইতে গাইতে দরজার দিকে এগিয়ে গেল। তোমারে দিলাম ছুটি, যা খুশি তাই করো। দরজা খুলে বেরিয়ে গেল রুম থেকে। তার চোখে মুখে তখনও সেই এক দুষ্ট জয়ের হাসি। রিসর্টের চারপাশে গাছের ছায়া ছড়িয়ে পড়ছে মাটিতে, হালকা বাতাস বইছে। প্রীতি নিচে নেমে এলো হাসি মুখে। সায়ন আর আলিশা তখন রিসর্টের বাগানে বসে গল্প করছিল। প্রীতি গিয়ে ওদের সঙ্গে যোগ দিল, মুখে স্বাভাবিক ভাব, যেন কিছুই হয়নি। কথায় কথায় হেসে উঠল, চা খেলো। একটা ঘন্টা দারুণভাবে কেটে গেল এভাবে। তারপর সবাই ধীরে ধীরে রিসর্টের রিসেপশনের দিকে হাঁটা দিল।
একটু পরে বেরিয়ে পড়বে বাড়ির উদ্দেশ্যে। সায়ন ধীরে ধীরে রিসর্টের করিডোর পেরিয়ে রুমের দরজায় এসে দাঁড়ালো। দরজা খুলে ভেতরে ঢুকতেই তার কপালে ভাঁজ পড়ে। কতক্ষণ আগে তো নির্জন এসেছিল, আর ঘরটা অস্বাভাবিক রকমের নিস্তব্ধ। চারদিক তাকিয়ে দেখে নির্জন কোথাও নেই। সায়ন তুই? হঠাৎ একটা গলা ভেসে এলো ভেতর থেকে। সায়ন চমকে উঠল। চারদিকে তাকায় কিন্তু ভাইকে কোথাও দেখতে পায় না। ভাইয়া, তোমরা কোথায়? সে একটু উচ্চস্বরে বলল। ভেতর থেকে নির্জনের ভারী গলা শোনা গেল। আমি ওয়াশরুমে, দরজাটা খোলো। সায়নের চোখ বিস্ময়ে ছানা বড়া। ওয়াশরুমে? সে এগিয়ে গিয়ে দরজার হ্যান্ডেল ঘোরাতেই খুলে গেল দরজা। ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো নির্জন। তার চোখে মুখে তীব্র বিরক্তি, গম্ভীর অভিব্যক্তি। ভিজে চুল আর হালকা ভেজা টি শার্টে একেবারে ঝড়ের মতো রাগে ফুঁসছে। সায়ন থতমত খেয়ে গেল। ভাইয়া, এতক্ষণ ধরে ওয়াশরুমে ছিলে? নির্জন একটাও কথা না বলে সোজা হাঁটা দিল ব্যালকনির দিকে। দরজা খুলে দাঁড়িয়ে পড়ল বাইরে। হাত দুটো রেলিংয়ে রেখে গভীর শ্বাস নিচ্ছে। নিজের রাগকে ঠান্ডা করার চেষ্টা করছে। সায়ন পেছনে দাঁড়িয়ে থেকে দেখছিল। তার চোখে এখনো বিস্ময়। নির্জন এতক্ষণ ধরে ওয়াশরুমে ছিল, তবে সে আর বেশি কিছু ভাবল না। ব্যাগ গোছানো শুরু করলো। সবার ব্যাগ গোছানো শেষ। এবার বাড়ি ফেরার পালা। প্রীতি হালকা ঠোঁটে লিপ বাম মেখে আয়নার সামনে শেষবারের মতো নিজের চুল ঠিক করলো। চোখে তৃপ্তির ঝিলিক। নিচে এসে যোগ দিল সবাই। সায়ন আর নির্জন তখন নিচে দাঁড়িয়ে। নির্জন রাগী চোখে তাকিয়ে আছে প্রীতির দিকে। প্রীতি তখন ঠোঁট কামড়ে হেসে ফেলল। নির্জনের রাগ যেন আরো বেড়ে গেল। মুখটা কঠিন হয়ে উঠল। সায়ন একবার চোখ মেলে তাকালো নির্জনের দিকে। ভাইয়া, ঠিক আছো তো? নির্জন কেবল মাথা নাড়ল, কোনো উত্তর দিল না। একটা করে ব্যাগ গাড়ির ভেতরে তোলা হচ্ছে। প্রীতি সবার আগে গিয়ে গাড়ির জানালার পাশে সিটে বসে পড়ে। তার মুখে তখনও সেই একই দুষ্ট হাসি। রিসর্ট থেকে বেরিয়ে আসার সময় সূর্যটা তখন হেলে পড়েছিল। এখন পুরো দোস্তর রাত। চারপাশে অন্ধকার নেমে এসেছে। গাড়িতে হেডলাইট ছুঁয়ে যাচ্ছে সরু পাহাড়ি রাস্তা। মাঝে মধ্যে ঝোপঝাড়ের ফাঁক গলে দূরে দেখা যাচ্ছে নিস্তব্ধ কোনো গ্রামের আলো। গাড়ির ভেতরে নিস্তব্ধতা। শুধু গাড়ির ইঞ্জিনের মৃদু গড়গড় শব্দ আর মাঝে মধ্যে দূরের কুকুরের ডাক। নির্জন সামনে ড্রাইভারের পাশের সিটে চোখ বন্ধ করে বসে আছে। পিছনের সিটে আলিশা আর সায়ন ফিসফিস করে কিসব আলোচনা করছে। হাসি চাপতে চাপতে দুজনের কাঁধে কাঁধ লেগে যাচ্ছে প্রায়। সায়নের ঠোঁটে এক চাপা হাসি। সে চোখ ঘুরিয়ে একবার নির্জনের দিকে তাকিয়ে আবার আলিশার কানে কিছু ফিসফিস করে। মনে আছো তো? নো টেনশন। কিন্তু ওরা আসবে কিভাবে? আলিশা মুচকি হেসে বলল। চিন্তা করিস না, ভাইয়া যে কোনো ব্যবস্থা করে ফেলবে। সায়ন আর আলিশার ফিসফিস কথোপকথনের প্রতি বিন্দুমাত্র মনোযোগ দিচ্ছে না প্রীতি। তাদের হাসি ঠাট্টা কিংবা রহস্যময় কণ্ঠে ফিসফিস করে বলা বলি, এসব যে তার কাছে একঘেয়ে শোরগোল মাত্র। সে মন দিয়েছে জানালার বাইরের দিকে। গাছের ছায়া, অন্ধকারে ডুবে থাকা পাহাড়, রাস্তার পাশের মাঝে মাঝে দেখা মিঠো পথ, সবকিছু যেন তাকে টানছে। আকাশ জুড়ে কালো মেঘের মাঝে জ্যোৎস্না লুকোচুরি খেলছে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বিশাল গাছগুলো ঝুঁকে পড়েছে পথের উপর। হঠাৎ গাড়ি মোড়ে ঘুরল। সামনে পাহাড়ি রাস্তা শুরু হলো। দূরে হালকা আলো দেখা যাচ্ছে, হয়তো কোনো ছোট্ট পাহাড়ি গ্রাম কিংবা কোনো পুরনো রাস্তার দোকান। গাড়ির মধ্যে হঠাৎ এক দমকা কাশির শব্দ। আলিশা মুখটা চাপা দিয়ে কাশতে থাকে। কণ্ঠে কাটার মতো কিছু বিধে আছে। সে গলায় হাত চেপে ধরে বলল, ভাইয়া পানি। নির্জন সঙ্গে সঙ্গে সায়নের দিকে তাকালো। সায়ন কাঁধ ঝাঁকিয়ে বলল, গাড়িতে তো পানি নেই। সায়ন ড্রাইভারকে বলে। গাড়ি ধীরে ধীরে থেমে গেল। রাত প্রায় 11টা ছুঁই ছুঁই। রাত অনেকটা গড়িয়ে গেছে, চারপাশ নিস্তব্ধ। দোকানপাট প্রায় সব বন্ধ। শুধু দোকানটার সামনে একটা ম্লান আলোর নিচে কয়েকজন বয়স্ক লোক বসে আছে। নির্জন দরজা খুলে নিচে নেমে গেল। সেই ফাঁকে আলিশা এক ঝটকায় সোজা হয়ে বসলো। সায়নের দিকে চোখ ছোট করে ইশারা করলো। সায়ন মাথা নাড়ল, বুঝিয়ে সব ঠিকঠাক মতো চলছে। সে এবার প্রীতির দিকে ঘুরে বলল, এই প্রীতি, বাইরে কি সুন্দর চাঁদ উঠেছে দেখেছিস? আয় না ছবি তুলি। প্রীতি একটু অবাক হয়ে জানালার দিকে তাকায়, তারপর গা ছাড়া দিয়ে বেরিয়ে আসে। ঠিকই বলেছিস, দারুণ লাগছে। দাঁড়া, মোবাইলে তুলে নি। সে ফোন বের করে কয়েকটা ছবি তুলে মাথা তুলে চাঁদের দিকে তাকিয়ে হালকা হাসে। তুই এখানে থাক, আমি ক্যামেরাটা আনছি গাড়ি থেকে।
বলে সায়ন দ্রুত গাড়িতে উঠে পড়ে। আচ্ছা যা। বলে প্রীতি মাথা নাড়ায়। তার চোখ তখনও চাঁদের দিকে। গাড়িতে উঠে সরাসরি ড্রাইভারের পাশে বসে সায়ন বলল। চলুন মামা। ড্রাইভার একটু দ্বিধায় পড়ে যায়। আরে মামা, ওরা অন্য গাড়িতে চলে আসবে, এখন আপনি চলুন। সায়নের মুখে এমন আত্মবিশ্বাস যে ড্রাইভার আর কিছু না বলে গাড়ি চালিয়ে দেয়। এক মুহূর্ত পরই গাড়ির শব্দে চমকে ওঠে প্রীতি। সে মোবাইল থেকে চোখ তুলে পিছনে তাকায়। গাড়িটা দূরে সরে যাচ্ছে আর সায়ন হাত নেড়ে হাসছে। আরে তোরা আমাকে রেখে চলে যাচ্ছিস কেন? প্রীতি দৌড়ে কয়েক পা এগোয়, কিন্তু গাড়িটা তখন রাস্তায় সোজা গতি পেয়ে গেছে। ধূলিময় রাস্তার উপর ফেলে যাওয়া একা একটা ছায়া হয়ে দাঁড়িয়ে থাকে প্রীতি। নির্জন ধীরে ধীরে হাতে পানির বোতলটা নিয়ে ফিরে আসে। দোকানের ক্ষীণ আলোয় তার মুখটায় একটা ক্লান্ত ছায়া। তখন প্রীতিকে একটু দূরে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে ওঠে নির্জন। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আর গাড়ি কই? প্রীতির চোখ জলে টলমল করে ওঠে, ঠোঁট কাঁপে। ওরা চলে গেছে। তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। নির্জনের কপালে গভীর চিন্তার রেখা পড়ে। চলে গেছে মানে কি? প্রীতি বলে, সায়ন, আলিশা আপু ওরা আমাকে রেখে চলে গেছে। সায়ন তো বলেছিল ক্যামেরা আনতে যাচ্ছে, কিন্তু নির্জন কোনো কথা না বলে তৎক্ষণাৎ পকেট থেকে ফোন বের করে। দ্রুত সায়নের নাম্বারে ডায়াল করে, কিন্তু সুইচ অফ। এই যান্ত্রিক কণ্ঠটা এই সময় আরো বেশি নিষ্ঠুর মনে হচ্ছে। নির্জন এবার আলিশার নাম্বারে ডায়াল করে। একই ফলাফল। ফোনটা আস্তে করে নামিয়ে রাখে নির্জন, চোখে গভীর উদ্বেগের ছায়া। দুজনের ফোন বন্ধ। প্রীতির বুক ধক করে ওঠে। সে ভীত গলায় বলে, এখন আমরা যাব কি করে? এখানে কোনো গাড়িও তো নেই। নির্জন চারপাশটা ভালো করে দেখে। দোকানটা ছাড়া আশপাশে সব দোকান বন্ধ। সড়ক প্রায় শুনশান। দূরে দূরে কয়েকটা আলো, কিছু কুকুরের খেউ খেউ আর বাতাসের শো শো শব্দ। একটা গাড়িও নেই, কোনো রিক্সাও না। সবচেয়ে বড় কথা, এখন রাত 11টা ছুঁই ছুঁই। নির্জন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, তারপর প্রীতির দিকে তাকায়। ও যদি একা হতো হয়তো রাস্তার ধারে কোনো জায়গায় কাটিয়ে দিত, কিছু একটা করে নিত। কিন্তু প্রীতি তো তার সঙ্গে। এই রাতে এই অচেনা জায়গায় একটা মেয়েকে নিয়ে সে কোথায় যাবে? নির্জন একবার চারপাশে তাকিয়ে আবার সেই দোকানের দিকে ফিরে যায়, যেখান থেকে একটু আগেই পানির বোতল এনেছিল। প্রীতি তার পাশে হাঁটছে, চোখে ক্লান্তি আর ভয়ের ছাপ। দোকানে গিয়ে নির্জন দোকানদারকে জিজ্ঞাসা করে, চাচা, এখানে আশেপাশে কোনো হোটেল আছে? বয়স 50-এর কাছাকাছি সেই দোকানদার লোকটা। গায়ের রং শ্যামলা, মুখে দাঁড়িয়ে আর চোখে সন্দেহের দৃষ্টি। সে ধীরে ধীরে চোখ সরিয়ে নেয় নির্জন থেকে প্রীতির দিকে। তার দৃষ্টি যেন ধারালো হয়ে ওঠে। তোমরা কি বিবাহিত? নির্জন একটু থমকে যায়। পাশে দাঁড়িয়ে থাকা প্রীতির চোখ গোল গোল করে তাকায়। বলে, কি লোকটা? না। নির্জন বলে। লোকটার কপালে ভাঁজ পড়ে যায়। এবার তার গলার সুরটা খানিকটা রুক্ষ হয়ে যায়। বিবাহিত না, আবার হোটেল খুঁজছ? এত রাতে একটা ছেলে আর একটা মেয়ে একসাথে, কেমন জামানা চলছে? নির্জনের মুখ শক্ত হয়ে ওঠে। দেখুন, আপনি ভুল বলছেন। আমরা কোনো খারাপ উদ্দেশ্যে আসিনি। আমাদের সঙ্গে আরও দুজন ছিল, গাড়িতে করে এসেছিলাম, কিন্তু হঠাৎ তারা চলে গেছে আর আমরা এখানে আটকে গেছি। ফোনও বন্ধ, আশেপাশে তো আর কোনো উপায় নেই, তাই আপনাকে জিজ্ঞেস করলাম। লোকটা বিশ্বাস করতে পারছে না। তার চোখ ঘুরে যাচ্ছে একবার প্রীতির দিকে, একবার নির্জনের দিকে। প্রীতি তখন নির্জনের শার্টের এক কোণা শক্ত করে ধরে রেখেছে ভয়ে। লোকটা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর দূরে একটা জায়গার দিকে আঙ্গুল তুলে বলল, সামনে একটা মসজিদ আছে, ওখানে আমাদের হুজুর থাকেন, উনি এসব দেখেন। আমার এখানে এসব চলে না। আপনি যা ভাবছেন আমরা তেমন না, প্লিজ আমাদের কথাটা একবার শুনুন। ছোট্ট ঘরটা সাদামাটা, একটা কাঠের খাট, পাশে একটা টেবিল আর দেয়ালে পুরনো ক্যালেন্ডার। রাত 2টা ছুঁই ছুঁই। ঘরের মাঝখানে বসে আছে প্রীতি, লাল রঙের পাতলা শাড়ি গায়ে। তার সামনে রাখা পানির গ্লাসে হাত রাখতে গিয়েও থেমে গেল। তারপর চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। নিজেকে সামলানোর চেষ্টা করছে। কিছুক্ষণ আগেই মসজিদে তাদের বিয়ে হয়েছে। না, প্রেম ছিল না, ছিল না কোনো ভালোবাসা, ছিল কেবল বাধ্যবাধকতা। প্রীতির রাগে চোখ লাল হয়ে উঠেছে। সায়ন যদি ওদের এভাবে ছেড়ে না যেত তাহলে তার নির্জনকে বিয়ে করতে হতো না। খালামণি, দেখে যাও, তোমার ছেলের বউ এসেছে। আলিশা সামনে তাকিয়ে হাসছে।
ঠোঁটের কোণে দুষ্ট এক চাহনি। এই কথা আবার রিপিট করতে পারবে সে কোনোদিন ভাবেনি। কি শুরু করেছিস আলিশা? রান্নাঘর থেকে দেড় পায়ে এগিয়ে এগিয়ে এলো জামেলা বেগম। সামনে দাঁড়িয়ে থাকা দুজনকে দেখেই থমকে গেলেন তিনি। নির্জন আর প্রীতি দাঁড়িয়ে আছে। প্রীতি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এমন পরিস্থিতিতে সে পড়বে জীবনেও ভাবেনি। নির্জন তার মার পাশে এসে দাঁড়ালো, হাত ধরে বলল, মা, তোমার সঙ্গে কথা আছে। নির্জন নাজমা বেগমকে অন্য রুমে নিয়ে গেল। নির্জন সবকিছু খুলে বলে গতকালকের ঘটনা। সব শুনে নাজমা বেগম অনেকক্ষণ চুপ থাকেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, যা হয়েছে সব ভুলে যা। বিয়েতে আমাদের কোনো আত্মীয় নেই। আর তালাক দিবে মানে কি নির্জম? বিয়ে কি তোর ছেলে খেলা মনে হয় নাকি? তুই কোনো চিন্তা করিস না, আমি প্রীতির মা বাবার সাথে কথা বলবো। শোনো তো আমার কথা। কোনো শোনাশুনি নেই, আমি আমার বৌমার কাছে যাচ্ছি। নাজমা বেগম রুম থেকে বেরিয়ে গেলেন। আলিশা প্রীতির দিকে এগিয়ে গেল। প্রীতি এখনো রাগে ফুঁসছে, মুখ শক্ত করে রেখেছে। তোমার ইচ্ছে করেই করেছো এমন, তাই না? আলিশা একটু থমকে গেল, তারপরে ধীরে ধীরে মাথা নিচু করে বলল, সরি প্রীতি, বিশ্বাস করো আমরা মজা করছিলাম, এত সিরিয়াস হবে বুঝিনি। ড্রয়িং রুমে পিনপদ নীরবতা। দেয়ালের ঘড়ির কাঁটা একঘেয়ে শব্দ করে চলেছে। মাঝখানে একটা ট্রে, তাতে ধোঁয়া ওঠা চা, কিন্তু কেউ স্পর্শ করেনি। প্রীতির বাবা আব্দুল রহমান মাথা নিচু করে বসে আছেন। পাশে প্রীতির মা সাইরা বেগম, মুখে অস্থিরতা। ওদের সব কথা খুলে বলেন নাজমা। নাজমা বেগম একটু সময় নিয়ে বললেন, আপনি চিন্তা করবেন না, প্রীতি আমার মেয়ের মতো দেখি। আমার ছেলে নিঝুমকে তো আপনারা চিনেন। আব্দুল রহমান ধীরে মাথা তুলে তাকান। আলহামদুলিল্লাহ। নির্জনের রুমটা বেশ পরিপাটি। ধূসর রঙের দেওয়াল, মাঝখানে বড় এক বিছানা, জানালার পাশে টেবিল, সেখানে কিছু বই রাখার ল্যাপটপ। প্রীতি বিছানায় এক কোণায় বসে আছে। তার চোখে একরাশ অস্বস্তি। একটু আগেই আলিশা রেখে গেছে। সায়নকে এখনো দেখেনি, হয়তো বাইরে গেছে। হঠাৎ দরজার শব্দে প্রীতি মুখ ঘুরিয়ে তাকায়। দরজায় দাঁড়িয়ে আছে সাইমা আম্মু। প্রীতি ধীরে বলে। সাইরা বেগম ঘরে ঢুকে কিছুটা আনমনে চারপাশে চোখ বোলান। তারপর মেয়ের দিকে তাকিয়ে বললেন, সুন্দর করে থাকবি প্রীতি, কারোর সঙ্গে তর্ক করবি না, কাউকে বিরক্ত করবি না। প্রীতির মুখটা হঠাৎ মলিন হয়ে যায়। তার চোখে একরাশ হতাশা জমে ওঠে। মায়ের মুখ থেকে সে অন্য কিছু শুনতে চেয়েছিল, কিন্তু তা না হয়ে বরং তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে এখন সে এখানে দায়িত্ব তার, অন্য কাউকে বিরক্ত না করা। প্রীতি নিচু গলায় বলে উঠল, আমাকে এখান থেকে নিয়ে যাও আম্মু, আমি এখানে থাকতে চাই না। সাইরা বেগম একটু থামলেন, তারপর শান্ত কণ্ঠে বললেন, প্রীতি, যেভাবেই হোক বিয়ে তো হয়েছে। এই বাড়ি এখন তোর সংসার, এই ঘর তোর ঘর, এখন থেকে এখানেই থাকবি। সাইরা বেগম মেয়ের মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে চলে গেলেন। একটু পর দরজার হালকা শব্দ হয়। প্রীতি জানালার দিকে তাকিয়েছিল, মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখে একরাশ চিন্তা। দরজায় হালকা ঠক ঠক শব্দ হতেই সে ধীরে পেছন ফিরে তাকায়। নির্জন ঘরে ঢুকে চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, চুল কিছুটা এলোমেলো। জরুরি অপারেশনের জন্যই হঠাৎ তাকে হাসপাতালে যেতে হয়েছিল। ডাক্তার হিসেবে দায়িত্ব বড়, কিন্তু শরীরও তো মেশিন নয়। ঘরের পরিবেশ কিছুটা থমথমে, কিছুটা নীরব। নির্জন চুপচাপ ব্যাগ নামিয়ে রাখে। একবার প্রীতির দিকে তাকায়। মেয়েটা এক কোণে বসে আছে, কিছু না বলে ওয়াশরুমে ঢুকে পড়ে। গরম পানির ধারা গায়ে পড়তেই মনে হলো দিনের সমস্ত ক্লান্তি যেন ধুয়ে যাচ্ছে। অনেকটা সময় পরে গোসল সেরে ধীরে ধীরে বেরিয়ে আসে। গায়ে সাদা টি শার্ট, তার চড়া বুক স্পষ্ট আর ট্রাউজার। প্রীতি নির্জনের দিকে তাকিয়ে বলে ওঠে, আপনি সোফায় গিয়ে ঘুমান। নির্জন থমকে দাঁড়ালো। কয়েক সেকেন্ড চুপ থেকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল প্রীতির চোখে চোখ রেখে। তারপর চোখ সরু করে বলল, কি বললে? প্রীতি একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকলো। আমি বলছি আপনি ওই সোফায় গিয়ে ঘুমান। নির্জনের চোখ কুঁচকে উঠল, ঠোঁটের কোণে অদ্ভুত একটা হাসি খেলে গেল। তুমি আমার রুমে এসে আমার বিছানার পাশে বসে আছো, আর আমাকে বলছো সোফায় ঘুমাতে? গতকাল রাতের ঘটনা মনে পড়ে যায় নির্জনের। সে চেয়ারে ঘুমহীন রাত কাটিয়েছে, আর তখন প্রীতি ছিল বিছানায়।
কাল রাতেও প্রীতি এই কথা বলেছিল। প্রীতি কিছু বলতে চাচ্ছিল, কিন্তু নির্জন তাকে থামিয়ে দেয়। বিছানার মাঝখানে একটা কোল বালিশ এনে রাখে। এবার ঠিক আছে। বলে সে শান্ত গলায়। তারপর এক পাশে গিয়ে চুপচাপ শুয়ে পড়ে নির্জন। প্রীতি ধীরে ধীরে বিছানার পাশে গিয়ে বসে। হঠাৎ করেই যেন বদলে গেছে সবকিছু। এখন থেকে এই মানুষটার সঙ্গে থাকতে হবে, একে প্রতিদিন দেখতে হবে, মানিয়ে চলতে হবে। সকালবেলা জানালার পর্দা ফাঁক করে রোদ এসে বিছানায় পড়ছে। প্রীতি ধীরে ধীরে চোখ মেলে। এক মুহূর্তের জন্য বুঝতে পারে না সে কোথায়। তারপরেই মনে পড়ে যায়। ঘুম থেকে উঠে পাশ ফিরে তাকায় প্রীতি, নির্জন নেই। প্রীতি ঘুম চোখে জানালার দিকে তাকায়। সূর্যের কাঁচা আলো ঘরের পর্দায় নেমে এসেছে। হয়তো হসপিটালে গেছে। নিজের মনে বিড়বিড় করে সে। একটা অদ্ভুত চিন্তা তার বুকের ভিতর ভিড় করতে থাকে, কিন্তু সে নিজেকে সামলায়। ধীরে ধীরে বিছানা থেকে উঠে নিজের চুলে হাত বুলিয়ে আয়নার সামনে দাঁড়ায়। মুখ ধুয়ে একেবারে সিঁড়ি বেয়ে নিচে নামে। ড্রয়িং রুম পেরিয়ে যখন ডাইনিং স্পেসে পৌঁছায়, তখনই চোখ পড়ে সায়ন টেবিলে। একেবারে আয়েশ করে বসে টোস্টে মাখন মাখাচ্ছে, কফিতে চুমুক দিচ্ছে। প্রীতি চুপচাপ একটু সামনে এগিয়ে যায়, কফির মগটা টেবিলে রাখে। মাথা তুলে তাকায় সায়ন, চওড়া দাঁত বের করে হাসে। ভাবি, এই ভাবি শব্দটা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করে। প্রীতির চোখ লাল হয়ে ওঠে। এমনিতেই সে সায়নের উপর রেগে আছে, তার উপর সায়নের গা জ্বালানো সেই হাসি। এই ছেলের উড়নচণ্ডী আচরণ সহ্য করা যায়? প্রীতি চোখ ঘোরায়। টেবিলের উপর একটা জল ভর্তি গ্লাস। ধীরে ধীরে হাত বাড়িয়ে গ্লাসটা তোলে। সায়ন তখনও হাসছে। গ্লাসটা একটুও সময় না নিয়ে সরাসরি সায়নের গায়ে ছুঁড়ে দেয় প্রীতি। ঝপ করে ঠান্ডা জল ছিটকে পড়ে সায়নের শার্টে, মুখে। এক মুহূর্তের জন্য সায়নের মুখে বিস্ময় ছড়িয়ে পড়ে। কি করলি এটা? দাঁড়িয়ে উঠে চেঁচিয়ে বলে সায়ন। প্রীতির চোখে একরাশ তৃপ্তি। এতক্ষণ ধরে জমে থাকা রাগটা একটু শান্ত হলো। সায়ন তাকায় প্রীতির দিকে। ওকে কথা বলতে না দেখে সায়ন বলে, আচ্ছা মহারানী, ভুল হয়ে গেছে আমার। সায়নের মুখে এমন নাটকীয় ভঙ্গিতে ক্ষমা চাওয়ার ভান দেখে প্রীতির চোখ কপালে উঠে যায়। সে কিছুক্ষণ তাকিয়ে থাকে। হাসি চেপে রাখতে না পেরে ফিক করে হেসে দেয় প্রীতি। সায়নও হেসে ফেলে। এই তো একেবারে মেঘ কেটে রোদের ঝলক। প্রীতি ভ্রুকুচকে বলে, আর একটা কথা বলি, কিন্তু জুতো হাতে নেব। এই খুনসুটি চলছিল। ঠিক তখনই রান্নাঘরের দরজার পাশে দাঁড়িয়ে থাকা নাজমা বেগম গলার স্বরে বলেন, উঠেছিস? নাজমা বেগম এক পলক তার দিকে তাকিয়ে বলেন, শাড়ি পরলি না কেন? এখন তুই এই বাড়ির বউ, শাড়ি পরবি। আয় আমার সাথে। কোনো কথা না বলে প্রীতি মাথা নিচু করে হাঁটতে থাকে নাজমার পেছনে পেছনে। মনে মনে একটু নার্ভাস লাগে। ঘরে ঢুকে নাজমা বেগম আলমারির সামনে গিয়ে দাঁড়ান। তিনি একটা পুরনো কাঠের বাক্স বের করেন, যার গায়ে সুন্দর কারুকাজ করা। তারপর চোখ তুলে বলেন, এদিকে আয়। প্রীতি ধীরে ধীরে বিছানার এক কোণায় গিয়ে বসে। তার মনে একটা অজানা কৌতূহল আর হালকা ভয় একসাথে খেলা করছে। নাজমা বেগম বাক্স খুলে ভেতর থেকে দুটো সোনার বালা বের করেন। তিনি নরম হাতে পৃথিবীর ডান হাতটা নিজের হাতে তুলে নেন। তারপর খুব ধীরে যত্নে এক একটা বালা পরিয়ে দেন প্রীতির হাতে। প্রীতি স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে তার শাশুড়ির মুখে। এগুলো এখন থেকে তোর। নির্জুমের বউর জন্য বানিয়েছিলাম। এখন তো তুই নির্জুমের বউ। প্রীতির গলায় কোনো শব্দ আসে না। তার চোখে একরাশ বিস্ময়। তার ভেতরে কোথাও একটা টান অনুভব হয় একটা নতুন সম্পর্কের। কলেজ ক্যাম্পাস। বিকালের নরম রোদে সবুজ মাঠের এক কোণে ছায়া ঘেরা পুরনো গাছটা নিচে বসে আছে রায় আর সায়ন। বাতাসে গাছের পাতা হালকা শব্দ করে নাচছে। মাঝে মধ্যে দু একটা পাতা মাটিতে এসে পড়ে। চারপাশে কিছু বন্ধু বান্ধবের হাসির শব্দ শোনা যাচ্ছে দূর থেকে, কিন্তু ওদের দুজনের মাঝখানে একরকম নীরবতা জমাট বেঁধে আছে। সায়ন নিচু হয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে একদম মনোযোগ দিয়ে। আঙ্গুলের নড়াচড়ার সঙ্গে সঙ্গে তার চোখ দুটো স্থির হয়ে থাকছে স্ক্রিনেই। মাঝে মাঝে ভ্রু কুঁচকে যায়, আবার কখনো ঠোঁটের কোণে মৃদু হাসি খেলে যায়। কিন্তু এসব কিছুর মাঝেও রায়ের উপস্থিতি তার চোখ এড়িয়ে যাচ্ছে। রায় পাশে বসে ধীরে ধীরে আঙ্গুল দিয়ে ঘাস ছিঁড়ে চলেছে। হালকা বাতাসে তার চুল উড়ছে, কিন্তু তার দৃষ্টি বারবার সায়নের দিকে। সে কিছু একটা বলতে চায়। সায়ন কোনো প্রতিক্রিয়া দেখালো না, চোখ সরালো না ফোন থেকে। রায় কিছুক্ষণ তাকিয়ে রইল। হয়তো ভেবেছিল সায়ন এখন তাকাবে, কিন্তু না। এবার একটু জোরে ডাকে রায়,
এবারও সায়নের কোনো সাড়া নেই, শুধু একটু চোখ টিপল স্ক্রিনের দিকে। রায়ের মুখে বিরক্তির ছায়া স্পষ্ট হয়ে ওঠে, তার চোখে হতাশা, কিন্তু সেই সঙ্গে অভিমানও। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, ঝুলন্ত দোপাট্টাটা ঠিক করে নেয়, তারপর কোনো কথা না বলে হাঁটতে শুরু করে মাঠের বাইরের দিকে। তার চেহারায় অভিমান, কিন্তু পায়ের গতি বলছে সে চুপচাপ চলে যেতে চায় না, চাই সায়ন থামাক তাকে। সায়ন প্রথমে কিছু বুঝতে না পারলেও রায়ের হঠাৎ চলে যাওয়ায় চমকে ওঠে, ফোনটা বন্ধ করে পকেটে রাখে, তারপর হঠাৎ উঠে দাঁড়ায়। রাই, ডাকে সায়ন, কিন্তু রায় থামে না। সায়ন দৌড়ে গিয়ে রায়ের পাশে এসে হাঁটে, কিছুক্ষণ চুপচাপ, তারপর হঠাৎ বলে ওঠে। ঘুরতে যাবি? রায় একটু থেমে তার দিকে তাকায়, চোখে মিশ্র অভিমান আর বিস্ময়, তারপর হালকা হাসে। তার অভিমান গলে গেল সায়নের এই হঠাৎ প্রস্তাবে। সে কিছু না বলে শুধু মাথা নাড়ে সম্মতিসূচক ভঙ্গিতে। সে হাসির মাঝে লুকিয়ে থাকে অনেক না বলা কথা। সায়ন হাসে, বাইকের কাছে গিয়ে দাঁড়ায়, চাবি ঘুরিয়ে ইঞ্জিন চালু করে, তারপর পিছন ফিরে তাকিয়ে বাইকে ইশারা করে। রায় ধীরে ধীরে গিয়ে বাইকের পেছনে উঠে বসে, তার হাত আলতো করে সায়নের কাঁধে গিয়ে স্পর্শ করে। সায়নের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে ওঠে। সে গিয়ার চেঞ্জ করে বাইক চালিয়ে দেয়। পেছনে পড়ে থাকে কলেজ মাঠ, ছায়া ঘেরা সেই গাছ। বাইক ছুটে চলে শহরের রাস্তা ধরে, আর রায়ের মুখে হাসি। কেটে গেছে কয়েক মাস। নির্জনদের বাড়িতে আর প্রীতির মা বাবা থাকে না, ওরা বদলি হয়েছে অন্য শহরে। প্রীতির সে কি কান্না! দুদিন প্রীতি কারোর সাথে ঠিক মতো কথা বলেনি, এই জন্য নাজমা নির্জনকে বলে প্রীতিকে নিয়ে যেতে। ওরা গিয়ে 1 সপ্তাহ থেকে আসে। 2 মাস হয়ে গেছে, নির্জনেরও ট্রান্সফার হয়েছে, নতুন জায়গায় হাসপাতাল, নতুন ডাক্তার, টিম, সবই বদলে গেছে। শুধু বদলায়নি নির্জনের সেই মধ্যাহ্নের এক টুকরো সময়। হাসপাতালের নিয়মিত ডিউটি, সবকিছু নতুন করে গুছিয়ে নিতে সময় লাগছিল। নতুন বাসার প্রতিটা কোণ এখনো পুরোপুরি আপন হয়ে ওঠেনি। এখান থেকে বাড়ি যেতে 2 ঘন্টাও বেশি সময় লাগে। নতুন বাসায় উঠতে সায়ন আর রায় এসেছিল সাহায্য করতে। ওরা দুজনে এখন চুটিয়ে প্রেম করছে। প্রীতি বসে আছে ড্রয়িং রুমের সোফায়, তার ডান হাতের সাদা ব্যান্ডেজ মোড়ানো। 2 দিন আগে রান্না করতে গিয়ে কাচের বোতলটা হাত ফসকে মেঝেতে পড়ে যায়, আর তাতেই কাচের টুকরো লেগে কেটে যায় তার হাতটা। ক্ষতটা একটু গভীর, তাই নির্জন নিজেই প্রতিদিন ড্রেসিং করে নিচ্ছে। হঠাৎ ঘর থেকে নির্জনের কণ্ঠ ভেসে এলো, একটু তাড়াহুড়ো মেশানো সুর। প্রীতি, ফাইলগুলো কোথায়? টেবিলে নেই। না। প্রীতি হেসে বলল। দেখেন, হাঁটতে হাঁটতে হয়তো ওরা কোথাও চলে গেছে। প্রীতির চঞ্চলতা আর দুষ্টুমি এখনো কমেনি। এখানে আসার পর থেকে প্রীতি মনমরা হয়ে থাকতো, এই জন্য নির্জন তাতে বাধা দেয় না। আগের মতো আর বিরক্তও হয় না, বরং মাঝে মাঝে প্রীতির সাথে সাই দেয়। রুমের ভেতরে নড়াচড়ার শব্দ হলো, কাগজের খসখস, ড্রয়ার টানাছেঁড়ার শব্দ। কিছুক্ষণ পর সে বের হয়ে এলো, এক হাতে ধরা নীল কভারের কিছু ফাইল, আর অন্য হাতে ছোট্ট একটা ফার্স্ট এড বক্স। চুপচাপ এসে সোফায় প্রীতির পাশে বসলো। প্রীতি হাতে ব্যথা পাওয়ার পর থেকে নির্জন রোজ দুপুরে আসে, ঠিক 20 মিনিটের জন্য। ফাঁকে হাসপাতাল থেকে একটা ব্রেক নেয়। ডান হাতে ব্যথার জন্য প্রীতি নিজের হাতে খেতে পারে না, এই জন্য নির্জন প্রীতিকে খাইয়ে দেয়, আবার ফিরে যায়। আজও তাই। ফাইলগুলো টেবিলে রাখে, তারপর যত্ন করে ফার্স্ট এড বক্স খুলল। তুলো, অ্যান্টিসেপটিক, নতুন ব্যান্ডেজ, সবকিছু একে একে সাজিয়ে রাখলো টেবিলে। প্রীতির হাতটা নিজের হাতে তুলে নেয় সে, খুব যত্ন করে ব্যান্ডেজ খুলে দেখে। ব্যথা করছে? নির্জন জিজ্ঞেস করে। প্রীতি মাথা নাড়ে। তেমন না। অ্যান্টিসেপটিক লাগানোর সময় প্রীতি একটু মুখ কুচকালো, কিন্তু কিছু বলল না। তারপর তুলো ফেলে নতুন ব্যান্ডেজ দিয়ে ক্ষতটা মুড়িয়ে দিল যত্ন করে। নির্জন উঠে দাঁড়ালো, ঘড়ির দিকে তাকালো, 3টায় অপারেশন শিডিউল আছে। বেরিয়ে যাওয়ার আগে প্রীতির দিকে তাকালো নির্জন। কিছু লাগবে? প্রীতি কিছুক্ষণ ভেবে বলল, আসার সময় আইসক্রিম আনবেন। নির্জন হাসল। আচ্ছা। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে যায় নির্জন, সেই হাসপাতালের উদ্দেশ্যে প্রতিদিনের মতো। প্রীতি এসে সোফায় বসে, পুরো বাসা নীরব। দেয়ালে ঝুলে থাকা ঘড়ির টিক টিক শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। সে টিভি অন করে, তবে মনটা তেমন বসে না। অগোছালো ভাবেই চ্যানেল পাল্টাতে থাকে। হঠাৎ কলিং বেলের শব্দ ঘরের নিস্তব্ধতা ছেদ করে। প্রীতির হাত থেমে যায়, রিমোটটা কোলে রেখে সে চোখ বড় করে তাকায় দরজার দিকে। এই সময় আবার কে আসতে পারে? নির্জন এখন হাসপাতালেই থাকার কথা, আর কোনো আত্মীয় স্বজন আসার কথা নেই। সন্দেহ ভরা চোখে
প্রীতি ধীরে ধীরে উঠে দাঁড়ায়, দরজা খুলে তাকায়। প্রীতির চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে যায়। তুই? সায়ন একগাল হেসে বলে। কেন, আমি আসতে পারি না নাকি? আর কোনো উত্তর না দিয়ে সায়ন ভেতরে চলে আসে। সরাসরি গিয়ে বসে পড়ে সোফায়। চোখ বন্ধ করে টান টান হয়ে পা ছড়িয়ে বলল। আমি কিন্তু তোকে দেখতে আসি নাই। প্রীতির ঠোঁটে হালকা হাসি খেলে যায়। তো তুই জানিস উনি এই টাইমে হসপিটালে থাকে, তাহলে এখন কেন এলি? সায়ন কপাল কুঁচকে বলল। বেশি বকবক করিস না তো, যা কিছু নিয়ে আয়। প্রীতি বিরক্ত হয়ে একবার তাকায়, কিন্তু কিছু বলে না। সে জানে এই ছেলেকে নিয়ে তর্ক করে লাভ নেই। সে ধীর পায়ে কিচেনের দিকে হাঁটা দেয়। কিছুক্ষণ পর কফির কাপ হাতে ফিরে আসে। সায়নের সামনে কাপটা এগিয়ে দেয়। সায়ন কফির কাপে একবার তাকিয়ে নেয়। তারপর প্রীতির হাতে চোখ পড়ে, ব্যান্ডেজ করা। সায়নের ভ্রু কুঁচকে ওঠে। তোর হাতে কি হয়েছে? কাজ লেগেছে, তেমন কিছু না। দেখে কাজ করবি না, এইভাবে হাত কেটে ফেলিস? সায়ন কফির শেষ চুমুকটা দিয়ে কাপটা টেবিলের উপর রাখলো। তারপর একগাল হেসে বলল। আলিশার বিয়ে ঠিক হয়েছে রে। প্রীতি অবাক হলো। কবে? আমাকে তো কেউ বলেনি। সায়ন কাজ জাগালো। আজকেই ফোন করে জানালো ওরা। দুজনেই কথা বলতে বলতে হারিয়ে যায় অতীতে। অনেকটা সময় কেটে যাওয়ার পর সায়ন ঘড়ির দিকে তাকায়। এখন উঠি, না হলে পরে দেরি হয়ে যাবে। প্রীতি তখন চোখ তুলে তাকায়। দাঁড়া, আমিও যাব তোর সাথে। একা একা ভালো না। আচ্ছা আয়। প্রীতি তাড়াতাড়ি উঠে নিজের ফোনটা খুঁজে নেয়। দ্রুত নির্জনকে ফোন করে। একবার, দুইবার, তিনবার, কোনো সাড়া নেই। ডিউটিতে আছে মনে হয়, এই জন্যই ফোন ধরছে না। সায়ন একবার তাকায়, তারপর বলে। তাহলে কি করবি, অপেক্ষা করবি? প্রীতি কিছুক্ষণ চুপ থাকে। না, চল বাড়িতে গিয়ে আবার ফোন দেব। এখন অপেক্ষা করলে যেতে যেতে দেরি হয়ে যাবে। সায়ন মাথা নাড়ে। চল তবে। প্রীতি দ্রুত তার ছোট্ট ব্যাগটা নেয়, দরজাটা লক করে। দুজনে একসাথে বেরিয়ে পড়ে। ওরা আস্তে আস্তে দুপুর। রোদের তেজ অনেকটাই কমে এসেছে। গেট খুলে প্রীতি আর সায়ন ভেতরে ঢোকে। টেবিলের উপর সাজানো গরম ভাত, আলু ভাজা, মাংস, ডাল, চিংড়ি, সবজি। নাজমা বেগম রান্নাঘরে এখনো ব্যস্ত। প্রীতির হাতে ব্যান্ডেজ দেখে সায়নের মা নিজ হাতে ভাত মেখে আলু ভাজা আর মাংস তুলে প্রীতির মুখে তুলে দেন। সায়নের মা প্রীতির মুখে আরেকবার মাংস তুলে দিতে যাবেন, ঠিক সেই সময় সায়ন কেড়ে নিয়ে খেয়ে নেয়। প্রীতি সায়নের কাঁধে চাপড় দেয়। তোর হাত তো ঠিকই আছে, আমার খাবারে নজর দিস কেন? সায়ন শব্দ করে হাসে। সায়নের মা ধমক দিয়ে বলেন। সায়ন, মেয়েটাকে খেতে দে। তুই যা তো এখান থেকে। সায়ন আলিশার চুল টেনে বলে। আমি কেন যাব, তুই যা। নির্জন ক্লান্ত ভঙ্গিতে বাসার ভেতরে ঢোকে। ঘরের নীরবতা অদ্ভুতভাবে ঘিরে ধরে। বাইরে রোদের তেজ, অথচ ঘরের ভেতরে নিস্তব্ধতা ছায়া ফেলেছে। ধীরে ধীরে রুমের দিকে এগোয়। দরজা খোলা, কিন্তু প্রীতির কোনো সাড়া নেই। প্রীতি? নির্জন ঘরের চারদিকে চোখ বোলায়। খাটে নেই, বারান্দায় নেই, এমনকি রান্নাঘরেও নেই। একটা চাপা অস্থিরতা ওর বুকের ভেতর জমে ওঠে। এতক্ষণে হঠাৎ করে ঘড়ির দিকে চোখ পড়ে, বেলা দুপুর গড়িয়ে যাচ্ছে। এই সময় প্রীতি সাধারণত কখনো বাইরে থাকে না। নির্জন কপাল কুঁচকে ফোনটা বের করে। স্ক্রিনে প্রীতির মিসড কল ভেসে ওঠে। তাৎক্ষণিক নির্জন প্রীতির নাম্বারে কল ব্যাক করে। একবার দুবার, কিন্তু ফোন ধরছে না। রিং হয়, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া নেই। নির্জনের বুকের ভেতরটা ধীরে ধীরে ভারী হয়ে আসে। এতটা সময় কোথায় গেল? মাথা ঠান্ডা রাখতে চেষ্টা করে। তখনই মনে পড়ে সায়নের কথা। নির্জন দ্রুত সায়নকে একটা মেসেজ করে। সায়ন জানায় প্রীতি বাড়িতে ওর সাথে এসেছে। রিপ্লাইটা পেয়ে নির্জন একটা গভীর নিঃশ্বাস ফেলে। বুকের উপর জমে থাকা অজানা চাপটা একটু হালকা হয়, তবে শান্তি মেলে না। কিছুক্ষণ চুপ করে বসে থাকে। তারপর ধীরে ধীরে পকেটে হাত ঢুকিয়ে বের করে একটা ছোট্ট বক্স বের করে। নীল রঙের মখমলের। চোখে মুখে এক ধরনের দ্বিধা আর অদ্ভুত এক কোমলতা। আঙ্গুলের ছোঁয়ায় বাক্সটার দিকে তাকিয়ে থাকে। তারপর আবার ধীরে বাক্সটা বন্ধ করে পকেটে রেখে দেয়। নিজের ব্যাগটা তুলে নেয়। দরজা বন্ধ করে বেরিয়ে পড়ে নির্জন। প্রীতির ঘুম ভাঙে হালকা আলো আর পাখিদের ডাক শুনে। জানালার পর্দা আধা খোলা। বাইরের সূর্যটা পশ্চিমের দিকে হেলে পড়েছে। একটা নরম কমলা আভা পুরো ঘরটাকে ছুঁয়ে যাচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। বাড়িতে নির্জন আসার পরেই ঘুমিয়েছিল। একটু হালকা হতে ফ্রেশ হয়ে নেয়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের এলোমেলো চুলে হাত বুলিয়ে হাসে প্রীতি।
এভাবে কারো সামনে গেলে নিশ্চয়ই ভয় পেয়ে যাবে। আয়নার সামনে বসে ধীরে ধীরে চুল ছড়িয়ে দিতে থাকে ব্রাশের আঁচড়ে। চুল বাঁধার জন্য বেনি করা দরকার, তাই ব্যান্ড খোঁজার জন্য ড্রয়ার খোলে। ড্রয়ারের মধ্যে অনেক কিছু, চিরুনি, ক্লিপ, ছোট্ট এক গুচ্ছ চুলের ব্যান্ড, তার নিচে রাখা একটা ছোট্ট নীল মখমলের বক্স তার দৃষ্টিতে আটকে যায়। প্রীতি কিছুটা অবাক হয়, এই বক্সটা তো ওর না, কখনো দেখেনি। কৌতূহল ধীরে ধীরে হাতে তুলে নেয় বক্সটি। নরম মখমলের গায়ে ধুলোর আস্তরণ নেই, মানে নতুনই। মনের মধ্যে একটা হালকা ধাক্কা লাগে, কে রাখলো এটা এখানে? বক্স খুলতেই চোখ বিস্ফোরিত হয়ে যায় প্রীতির। একজোড়া সুন্দর কানের দুল চকচক করছে। মনের মধ্যে একটা হালকা ধাক্কা লাগে, কে রাখলো এটা এখানে? বক্স খুলতেই চোখ বিস্ফোরিত হয়ে যায় প্রীতির। একজোড়া সুন্দর কানের দুল চকচক করছে, রূপালী রঙের উপর শুকনো কাচ, মাঝখানে ছোট্ট নীল পাথর। কিন্তু সে তো এমন কিছু কেনেনি, তাহলে এটা তো আমি রাখিনি। আর যদি এটা নির্জন আনে তাহলে ওকে কেন দেয়নি? নাকি? প্রীতির বুকের ভেতর অজানা কাঁপুনি জাগে, চিন্তার ঝড় মাথায় বয়ে যায়। হঠাৎই সন্দেহের কাঁটা খোঁচা দেয় মনের কোণে। নির্জন কি কাউকে ভালোবাসে? কোনো গার্লফ্রেন্ড? প্রীতির হাতে এখনো বক্সটা, মনের ভেতরে বয়ে চলা দ্বন্দ্ব চেপে ধরে আছে। দরজা খোলার শব্দে প্রীতি তাকায়। নির্জন রুমে ঢুকছে। নির্জনের দিকে তাকিয়ে প্রীতি বলে, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? নির্জন হঠাৎ থমকে দাঁড়ায়, কপালে ভাঁজ পড়ে। ভ্রুকুচকে তাকায় প্রীতির দিকে। প্রীতির গলা খানিকটা কাঁপছিল, আবার বলে, গার্লফ্রেন্ডের জন্য গিফটও কেনেন, বেশ তো। একটু জোর গলায়। নির্জনের দৃষ্টি ধীরে ধীরে পড়ে প্রীতির হাতে ধরা নির্জনের দৃষ্টি ধীরে ধীরে পড়ে প্রীতির হাতে ধরা নীল মখমলের বক্সটার উপর। সেই চেনা বক্স, যা সে নিজেই কিনে এনেছিল আজকে। নির্জনের চোখ তীব্র হয়ে ওঠে, ঠোঁট আটসাট করে বলে ওঠে, ননসেন্স, এটা আমি তোমার জন্য কিনেছিলাম। সে আর কিছু বলে না। ভারী পায়ে শব্দ ফেলে দ্রুত বেরিয়ে যায় রুম থেকে। প্রীতি স্থির হয়ে বসে থাকে। ঠিক কিছুক্ষণ আগে একটা ঘূর্ণিঝড় বয়ে গেছে তার বুকের ভেতর দিয়ে। মুখটা ফ্যাকাশে, চোখে বিস্ময় আর অপরাধ বোধের ছাপ। একটু আগেই সে মানুষটাকে ভুল বুঝল, প্রশ্নের ছুরিতে না জেনে না বুঝে আঘাত করলো। কি করলো এটা প্রীতি? এক পাশে রাখা বক্সটা এখন লজ্জার বোঝা মনে হচ্ছে তার কাছে। সেই ছোট্ট উপহার, যা সে অন্য কারো ভেবে মনে মনে খোঁটা দিয়েছিল নির্জনকে। এখন সে কিভাবে নির্জনের সামনে যাবে? নিশুতি রাত, চারপাশ নিস্তব্ধ। রাতের খাবার শেষে সবাই ধীরে ধীরে নিজেদের রুমে সরে গেছে। পুরো বাড়িটা হঠাৎ করেই নিস্তব্ধ হয়ে গেছে। নিঃশব্দের মাঝে একটা চাপা অস্বস্তি বাতাসে ভাসছে। প্রীতি বিছানায় হেলান দিয়ে বসে আছে। চারপাশে অন্ধকার, শুধু টেবিল ল্যাম্পের মৃদু আলোটা ঘরের এক কোণে জুড়ে ছড়িয়ে আছে। প্রীতির পরনে গাঢ় নীল রঙের শাড়ি, আঁচলটা বারবার আঙ্গুলে পেঁচিয়ে ফেলছে সে অজান্তেই। চোখে মুখে একটা চাপা অস্থিরতা, একটা না বলা অভিমান। তার চোখ বারবার ঘরের কোণার টেবিলের দিকে চলে যাচ্ছে। সেখানে নির্জন বসে আছে, মাথা নিচু করে কিসব কাগজপত্রে চোখ রেখেছে। মাঝে মাঝে কলম দিয়ে কিছু লিখছে, কখনো বা দীর্ঘশ্বাস ফেলছে, কখনো ভ্রুকুচকে আবার পড়ছে। একবারও তাকায়নি প্রীতির দিকে, যেন সে ঘরেই নেই। প্রীতি ঠোঁট কামড়ে ধীরে ধীরে উঠে বসে, আমার আঁচলটা পেঁচিয়ে ধরে। সে কিছু বলতে চায়, নির্জনকে সরি বলতে চায়। তার গলা পর্যন্ত উঠে আসে কথা, কিন্তু ঠোঁট পর্যন্ত আসার আগেই থেমে যায়। নির্জনের নির্লিপ্ততা, তার এড়িয়ে চলা আচরণ কথাগুলোকে জমাট করে দিচ্ছে। পুরো সন্ধ্যা নির্জন তাকে তেমন একটা পাত্তা দেয়নি। খাবারের টেবিলে বসে সে পর্যন্ত একবারও চোখ তুলে তাকায়নি তার দিকে। প্রীতি ধীরে ধীরে মুখ ঘুরিয়ে আবার নির্জনের দিকে তাকায়। এখনো টেবিলে বসে ফাইল ঘাঁটছে। তার চোখের নিচে হালকা ক্লান্তির ছাপ, মুখে একরকম দৃঢ়তা। ঘরের দেয়ালে ঘড়ির টিকটিক শব্দ স্পষ্ট হয়ে ওঠে। বাতাসে এক চাপা নিঃসঙ্গতা ভেসে বেড়ায়। দুজন মানুষ এক ঘরে থেকেও দুই প্রান্তে দাঁড়িয়ে আছে। মাঝখানে শুধু নিঃশব্দ, অব্যক্ত কথা আর একরাশ জমে থাকা অভিমান। ঘর জুড়ে তখনও টেবিল ল্যাম্পের আলোটা জ্বলছে। নির্জন অনেকক্ষণ ধরে টেবিলের উপর ঝুঁকেছিল। ফাইলের পৃষ্ঠাগুলো নড়ছিল হালকা বাতাসে, কিন্তু তার মন ছিল অন্য কোথাও। হঠাৎ সে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। প্রীতি চমকে তাকায়, চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গেছে নির্জনের হঠাৎ এমন আচরণে। নির্জন ধীর পায়ে প্রীতির দিকে এগিয়ে আসে, চোখে অদ্ভুত এক দৃষ্টি,
কঠোর না, নরমও না, একটা দ্বিধাগ্রস্ত অভিব্যক্তি। উঠে আসো। প্রীতি ধমকায়, তাকিয়ে থাকে তার চোখে। হঠাৎ কোথায়? উঠো, নেচে যাব। নির্জন আবার বলে। প্রীতি কোনো প্রশ্ন না করে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। বুকের ভেতরটা ধুকপুক করছে, অথচ সে জানে না কেন। নির্জন কি করতে চাইছে সেটা স্পষ্ট নয়, কিন্তু তার ভিতরে একটা কৌতূহল, এক চিলতে ভয়, সব একসাথে মিশে আছে। নির্জন একবারও পেছনে না তাকিয়ে দরজার দিকে এগিয়ে যায়। প্রীতি থমকে দাঁড়িয়ে থাকে এক মুহূর্ত, তারপর ধীরে ধীরে পিছু নেয়। সিঁড়ি বেয়ে নিচে নামছে তারা। রাতের নিস্তব্ধতা চারপাশে ছড়িয়ে, কেবল সিঁড়িতে পা রাখার হালকা শব্দ দুটো মানুষের উপস্থিতি জানান দিচ্ছে। প্রীতির চোখ বারবার নির্জনের পিছনের ছায়ায় আটকে যাচ্ছে। সে বুঝে উঠতে পারছে না নির্জন কি করতে চাইছে। ড্রয়িং রুমটা অন্ধকার, একদম নিস্তব্ধ, শুধু সিঁড়ির ধাপে প্রীতির পায়ের শব্দ। নিচে এসে সে থমকে দাঁড়ায়। চারপাশে কিছুই দেখা যাচ্ছে না। প্রীতি ভ্রুকুচকে পিছনে তাকায়। নির্জন কোথায় গেল? এখনো তো ঠিক পেছনেই ছিল। সে কি অন্যদিকে গেল? মনটা হঠাৎ অস্থির হয়ে ওঠে। কোথায় আপনি? নরম স্বরে ডাকে সে। ঠিক তখনই হঠাৎ একটা শব্দ হয়। চোখের পলক ফেলতেই চারপাশ আলোয় ভরে ওঠে। একসাথে ঘরের সব আলো জ্বলে ওঠে। হ্যাপি বার্থডে চুন্নি। সায়নের চিৎকারে পুরো ঘর কেঁপে ওঠে। প্রীতির চোখ কয়েক সেকেন্ড কিছুই ধরতে পারে না। আলোয় ভেসে ওঠে এক একটা চেনা মুখ। সামনে দাঁড়িয়ে আছে সায়ন, আলিশা, সায়নের মা নাজমা বেগম। সবার মুখে প্রশস্ত হাসি, হাতে বেলুন, টেবিলে কেক। প্রীতির চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। মুখে কোনো কথা নেই, শুধু চোখ দুটো ফেটে পড়ার অপেক্ষায়। তার মনে নেই আজকের দিনটার কথা। এত কিছুর মধ্যে সে ভুলেই গিয়েছিল যে আজ তার জন্মদিন। প্রীতির চোখে তখন জল গড়িয়ে পড়ে, ঠোঁট কেঁপে ওঠে। হাতটা শাড়ির আঁচলে শক্ত করে চেপে ধরে। আলিশা এগিয়ে আসে, ওর কানের কাছে ফিসফিসিয়ে বলে, এসব কিন্তু ভাইয়ের প্ল্যান ছিল। প্রীতির চোখ ছলছল করে ওঠে, বুকের ভিতরটা ধক করে ওঠে। এইসব নির্জন করেছে শুধু তার জন্য, অথচ ও নির্জনকে সন্দেহ করেছে। ড্রয়িং রুমে আনন্দের হাওয়া ছড়িয়ে পড়ে। চারদিকে হাসি, উচ্ছ্বাস আর চোখে মুখে প্রশান্তির দীপ্তি। সবাইকে নিয়ে প্রীতি কেক কাটে। প্রীতির ঠোঁটে ধরা পড়ে এক চিলতে লাজুক হাসি, চোখের কোণে তখনও আবেগের ঝিলিক। কেক কেটে প্রীতি সবাইকে খাইয়ে দেয়। সায়নের দিকে এগিয়ে গেলে সায়ন শয়তানি হাসি দিয়ে বলে, একদম হালকা করে খাওয়াবি, বুঝলি? প্রীতি হাসতে হাসতে এগিয়ে দেয় কেক। আর ঠিক তখনই সায়ন কেকের ক্রিম নিয়ে প্রীতির নাকে লাগিয়ে দেয়। সায়ন! প্রীতি চিৎকার দিয়ে ওঠে। সঙ্গে সঙ্গে চারপাশে হাসি রোল পড়ে। প্রীতি আর দেরি করে না, হাত ভরে পুরো কেকের ক্রিম তুলে সায়নের গালে, কপালে, মুখ জুড়ে লাগিয়ে দেয়। আলিশা ফোনে ভিডিও করছে। নাজমা বেগম মুখে হাত চাপা দিয়ে হাসছেন, আর সায়নের মা বলছেন, হয়েছে, আর না, এখন সবাই রুমে যাও। হাসি ঠাট্টায় ছোটখাটো কেক যুদ্ধেই সময় কখন কেটে গেল বোঝা যায় না। রাত গড়িয়ে যায়, ঘড়ির কাঁটা তখন একটার ঘরে পৌঁছে গেছে। আলিশা হাই তুলে বলে, আমি আর পারছি না রে, ঘুম আসছে। সায়নও কাজ ঝাঁকিয়ে বলে, চল কাল সকালে আবার পিকচার দেখব। নাজমা বেগম প্রীতির মাথায় হাত বুলিয়ে বলেন, এইভাবে হাসি খুশি থাকবি। আজকে তোর মুখে যে হাসিটা দেখছি সেটা থাকুক সব সময়। প্রীতি হেসে মাথা নাড়ায়। এক এক করে সবাই ধীরে ধীরে নিজ নিজ রুমে সরে যায়। ড্রয়িং রুম আবার নিঃশব্দ হতে থাকে। রাতটা এক টুকরো স্বপ্ন হয়ে তার জীবনে ধরা দিয়েছে। প্রীতি রুমে ঢুকতেই হালকা হলুদ আলোটা তার মুখটা আলতোভাবে ছুঁয়ে যায়। নির্জন প্রীতির পেছন পেছন রুমে আসে। প্রীতি বিছানার পাশে রাখা ছোট্ট কাঠের টেবিলের দিকে এগিয়ে যায়। হাত বাড়িয়ে তুলে নেয় সেই ছোট মকমলের বক্সটা। ঘুরে বসে প্রীতি, ঠোঁটে হালকা হাসি। আজ সে বেশ খুশি। পরিয়ে দিন। নির্জন কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে। প্রীতির চোখে সরল আবদার। নির্জন ধীরে ধীরে এগিয়ে আসে। প্রীতির সামনে এসে বসে পড়ে বিছানায়। মকমলের বক্সটা খোলে। ভেতরে রাখা জোড়া কানের দুল মৃদু আলোয় ঝিলমিল করছে। নির্জন এক দুল হাতে নেয়। প্রীতির চুলগুলো একপাশে সরিয়ে দেয় আলতোভাবে। তারপর আস্তে করে কানের দুলগুলো পরিয়ে দেয়। প্রীতি দেখিয়ে বলে, কেমন লাগছে আমায়? নির্জন এক মুহূর্ত দেখে তারপর বলে, ঠিক আছে।
মুহূর্তেই প্রীতির মুখটা ভার হয়ে ওঠে। শুধু ঠিক আছে। মনে মনে বলে ওঠে সে। এই দুই শব্দ যেন কেমন ধাক্কা দেয় প্রীতির বুকের ভেতর। চোখ দুটো মুহূর্তেই নিস্তেজ হয়ে আসে। চোখ নামিয়ে নেয় সে। অন্তত একটা সুন্দর দেখাচ্ছে, অন্তত একটু সুন্দর দেখাচ্ছে তাও তো বলা যেত, কিন্তু বলল না। প্রীতি গাল ফুলিয়ে বিছানার একপাশে গিয়ে চুপচাপ শুয়ে পড়ে। মুখ ফিরিয়ে নেয় নির্জনের দিক থেকে। নির্জন প্রীতির দিকে তাকিয়ে হাসে। ধীরে ধীরে প্রীতির দিকে এগিয়ে যায়। তার পেছনের দিকে প্রীতির বালিশে শুয়ে পড়ে। প্রীতির লম্বা চুলগুলো তার পিঠে ছড়িয়ে আছে। নির্জন তার আঙ্গুল দিয়ে চুলগুলো সরিয়ে নেয়। এক গুচ্ছ চুল কানের কাছে আলতো করে গুজে রাখে। নির্জন ঠোঁট ছুঁয়ে দেয় প্রীতির কানে। গালটাতে এক ঝলক লালিমা খেলে যায়। সঙ্গে সঙ্গে ফিরে তাকায় নির্জনের দিকে। চোখে বিস্ময়, খানিক লজ্জা। নির্জন তাকিয়ে থাকে গভীরভাবে। তারপর ফিসফিস করে বলে, প্রাণবিনীকে আজ অনেক সুন্দর লাগছে। শুধু এই কয়েকটা শব্দেই সব অভিমান গলে জল হয়ে যায় প্রীতির। লজ্জায় গাল লাল হয়ে ওঠে। সে ধীরে ধীরে মুখ লুকিয়ে ফেলে নির্জনের চওড়া বুকে। নিজের সব রাগ অভিমান তার সেই বুকেই মিশিয়ে দিতে চায়। নির্জন মুচকি হেসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। প্রীতির কপালে গভীর চুমু এঁকে দেয়। তারা জ্বলে না, আকাশে নয়, প্রীতির চোখে। তারা জ্বলে না, আকাশে নয়, প্রীতির চোখে। নির্জনের এক এক করে ছুঁয়ে যায় সমস্ত ক্লান্তি, সমস্ত অভিমান, সমস্ত অপূর্ণতা। সমাপ্তি।